ভিউয়ার্স, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ন্যূনতম একটা বাইক আছে এবং যারা একটা বাইক ক্রয় করার স্বপ্ন দেখছেন, অর্থাৎ ভবিষ্যতে চিন্তা করছেন যে একটা বাইক ক্রয় করবেন। তো বাইক থাকলেও এবং না থাকলেও এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা আপনাকে অনেক কিছু শেখাতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা তৈরি করছি যে আমার যে অডিয়েন্স আছে অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন, তাদের অনেক জানার কৌতূহল আছে। তো এদের প্রশ্নের ভিত্তি করে, কমেন্টের উপর ভিত্তি করে আজকে আমি ভিডিওটা তৈরি করছি। তো অনেকে অনেক রকম কমেন্ট করে থাকেন, জানার ইচ্ছা থাকে, তো তার উপর ভিত্তি করে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। অর্থাৎ এর মাধ্যমে হতে পারে যে আপনি বাইক সম্পর্কে ভালো করে জানতে পারেন যে কোন সমস্যার কারণে কি হয় এবং কোন ত্রুটি হয়। তো আপনার বাইকটা যদি কোনো প্রবলেম হয়, অথবা আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, তাহলে আপনি সাথে সাথে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন। এর উপর ভিত্তি করে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এক ভাই প্রশ্ন করছেন যে বাইক স্টার্ট না হলে করণীয় কি, বাইক স্টার্ট না হলে কি করব। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বাইক স্টার্ট না হলে আপনাকে সর্বপ্রথম চেক করতে হবে ফুয়েল সরবরাহ, অর্থাৎ আপনার বাইকের ফুয়েল সরবরাহ ঠিক আছে কিনা এটা দেখতে হবে। তো ফুয়েল চাবি বন্ধ থাকতে পারে, অফ থাকতে পারে, বা রিজার্ভে থাকতে পারে। রিজার্ভে থাকলে দেখা যায় অনেকক্ষণ যে আপনার ফুয়েল কম হয়ে গেছে, রিজার্ভে আছে চাবিটা। তো রিজার্ভে থাকলে তো ফুয়েল সরবরাহ থাকবে না। তো ফুয়েল সরবরাহ না থাকলে আপনার বাইকটা স্টার্ট হবে না। তো সর্বপ্রথম আপনি ফুয়েল সরবরাহ ঠিক আছে কিনা চেক করবেন। ফুয়েল সরবরাহ যদি ঠিক থাকে, এরপরে আপনাকে চেক করতে হবে স্পার্ক প্লাগ এগে স্পার্ক করছে কিনা। তো স্পার্ক প্লাগের সামনে থেকে ক্যাপটাকে উঠিয়ে আপনি ক্যাপটা খুলে আপনি ইঞ্জিনের পাশে রেখে ওয়্যারটা রেখে কিক দিবেন বা সেলফ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে ওখানে আপনার স্পার্ক করছে কিনা। যদি স্পার্ক করে থাকে তাহলে আপনি স্পার্ক প্লাগকে খুলতে হবে। স্পার্ক প্লাগটা খুলে একটু ক্লিন করতে হবে। ক্লিন করে আপনি কি করবেন যে গ্যাসে অথবা যে কোনো তাপ দিয়ে 3 মিনিট তাপ দিবেন আপনার স্পার্ক প্লাগে। তাপ দেওয়ার পরে আপনি স্পার্ক প্লাগটা সেট করবেন, তাহলে আপনার বাইকটা স্টার্ট হবে। তো এটা স্টার্ট হওয়ার প্রধান এবং একটা স্কোপে যদি স্টার্ট না হয়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন সমস্যা হতে পারে, যেমন আপনার ভালভ অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকতে পারে, অন্য আদারাইজ প্রবলেম থাকতে পারে ওয়্যারিং। যদি আপনার বাইকে স্পার্ক না করে, তাহলে আপনার ইগনিশন কয়েল বা সিডিআই, এই দুটো সমস্যা হতে পারে। আপনার সিডিআই টেস্ট করবেন, সিডিআই টেস্ট করার পরে আপনার ইগনিশন কয়েল টেস্ট করবেন। যদি আপনার অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে, অর্থাৎ সরবরাহ ঠিক থাকে, তাহলে আপনার বাইকটা স্টার্ট হবে। আর বাইক স্টার্ট হওয়ার 4টা শর্ত আছে আপনার ফোরস্টাক ইঞ্জিনে। অর্থাৎ ফোরস্টাক ইঞ্জিনে 4টা জিনিস সংগঠিত হয়। 4টা জিনিস সংগঠিত হলে আপনার বাইকটা স্টার্ট হবে 100%। অর্থাৎ সাকশন, কম্প্রেসার, পাওয়ার এবং অ্যাডজাস্ট, এই 4টা যদি ঠিক থাকে তাহলে আপনার বাইকটা স্টার্ট হবে। আশা করি প্রশ্ন উত্তরটি পেয়েছেন। ভিউয়ার্স, এরপরে একজন প্রশ্ন করছেন সকালে বাইক স্টার্ট করে গিয়ার দিলে বাইক বন্ধ হয়ে যায় কেন। তো এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সকালে আপনি বাইকটাকে স্টার্ট করলেন, স্টার্ট করার সাথে সাথে গিয়ার দিলে আপনার বাইকটা অফ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ আপনার বাইকটা কি হচ্ছে, আপনার যে ইঞ্জিন অয়েলটা কিন্তু আপনার সারা রাত রাখার কারণে ইঞ্জিনের তলায় ইঞ্জিন অয়েল পড়ে থাকতে, তাই হেডে উঠতে আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগে। এরপরও আপনার ইঞ্জিনে যে পাওয়ার উৎপাদন করতে গেলে কি করতে হয়, আপনি ইঞ্জিনটাকে স্টার্ট করলেন, স্টার্ট করার পরে তার একটু সময় দিতে হয় পাওয়ার উৎপাদনের জন্য। সে কিন্তু সাথে সাথে পাওয়ার উৎপাদন করতে পারে না, একটু সময় লাগে 1 থেকে 2 মিনিট, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হওয়া পর্যন্ত সে কিন্তু ভালো ধরনের পাওয়ার দিতে পারে না। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে সকালে উঠে মেন স্টার্ট করে বাইকটাকে স্টার্ট করে 2 থেকে 3 মিনিট, সর্বনিম্ন আপনি 2 মিনিট বাইকটাকে স্টার্ট করে রাখবেন। এরপরে আপনি গিয়ার দেবেন, তারপর রান করবেন, তাহলে আপনার বাইকটা বন্ধ হবে না। তো এটাই হলো সকালে করণীয়, যে বাইক স্টার্ট করে গিয়ার দিয়ে চালানোর চেষ্টা করবেন না, অন্তত 2 মিনিট আপনি বাইকটাকে রান করে রাখবেন। আশা করি প্রশ্ন উত্তরটি পেয়েছেন। ভিউয়ার্স, এরপরে একজন প্রশ্ন করছেন যে বাইক ওয়াশ করার পরে সাথে সাথে স্টার্ট করলে বাইকের কোনো ক্ষতি হবে কি না। তো ভিউয়ার্স, বাইক ওয়াশ করে সাথে সাথে স্টার্ট না করাটাই ভালো। কারণ কি, যে বাইকের ওয়্যারিং লাইন আছে, আপনি যখন ওয়াশ করতেছেন সব জায়গায় পানি কিন্তু রিমুভ করা সম্ভব না। আপনি ওয়াশ করলেন, ইয়ার দিয়ে সব জায়গায় পানি রিমুভ করতে পারবেন না, কারণ ওয়্যারিংয়ের ভিতরে অনেক দেখা যাচ্ছে 4টা 5টা 6টা ওয়্যার কানেকশন আছে। তো ওয়্যার কানেকশনের মুখে কিন্তু আপনার পানি থাকে। তো আপনারা জানেন যে পানি কিন্তু বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ পানির মাধ্যমে কি বিদ্যুৎ পরিবহন হয়ে থাকে। তো যে ওয়্যারগুলো আছে, ওয়্যারগুলো যদি একটার সাথে আরেকটা আপনার পানির দ্বারা কানেকশন হয়ে থাকে, যেখানে আপনি বাইক স্টার্ট করবেন, বাইক স্টার্ট করার সাথে সাথে কী হবে, আপনার ওয়্যারিং লাইনে বিদ্যুৎ সঞ্চালন হবে। বিদ্যুৎ সঞ্চালনে দেখা যাচ্ছে একটার সাথে আরেকটা কানেকশন যখন লেগে যাবে, তখন আপনার ওয়্যারিংটা পুড়ে যেতে পারে বা বাইকের টুকিটাকি সমস্যা হতে পারে। যে কারণে আপনি কী করবেন, মিনিমাম আপনার বাইকটাকে ওয়াশ করার পরে আপনার শুকাবেন, অর্থাৎ যতক্ষণ লাগে মিনিমাম শুকাতে যতক্ষণ লাগে ততক্ষণ শুকানোর পরে আপনি বাইকটাকে স্টার্ট করবেন। এই রুলটা মানলে হয়তো আপনার বাইকের প্রবলেম কম হবে। তো আপনারা চেষ্টা করবেন যে বাইক ওয়াশ করার পরে সাথে সাথে স্টার্ট না করার, এই ভুলটা করার চেষ্টা করবেন না, কারণ ওয়্যারিংয়ের ত্রুটি হতে পারে। আপনার ইগনিশন কয়েল, সিডিআই
এইসব ধরনের যে ইলেকট্রিক যে ইনস্ট্রুমেন্টগুলো আছে বা আপনার আর্মেচার কয়েল এগুলো নষ্ট হয়ে যেতে পারে বাইক স্টার্ট অফ করার পরপরই স্টার্ট করলে। ভিউয়ার্স, এরপরে একজন প্রশ্ন করছেন যে বাইকে চোখ লিভার কখন টানতে হয় বা কেন কোম্পানি এটা ব্যবহার করে থাকেন। তো এটা একটা খুবই একটা কমন প্রশ্ন যে বাইকে চোখ লিভার, অর্থাৎ আপনার বাইক যদি কার্বোটার টাইপ হয়ে থাকে তাহলে ওখানে একটা চোখ লিভার কোম্পানি ব্যবহার করে থাকে, কারণ শীতকালে বাইক স্টার্ট হতে চায় না, যে কারণে বা অনেকক্ষণ দেখা যায় যে আপনি বাইক ওয়াশ করলেন তখন আপনার বাইকটা স্টার্ট হতে চায় না। কারণ কি, অর্থাৎ যে ফুয়েল সরবরাহ এয়ার এবং ফুয়েল মিক্সার যে সরবরাহ করে কার্বোরেটর করে আপনার কম্বাসন চেম্বারে পৌঁছায়, তো চোখ লিভার কী করে, চোখ লিভার হলো একটা গেটের মতো, একটা সুইচের মতো, যে কী করছে একটা ভাল্ব, তো ভাল্বটা বন্ধ করে দিচ্ছে আপনার এয়ার সরবরাহকে কমাই দিয়ে ফুয়েল সরবরাহ বেশি, অর্থাৎ আপনার কম্বাসন চেম্বারে ফুয়েল বেশি যাচ্ছে। তো ফুয়েল যখন বেশি যাবে তখন কিন্তু আপনার কম্বাসন চেম্বারে আগুন জ্বলতে অর্থাৎ বার্নিং হতে সুবিধা হবে, যে কারণে শীতের সময় চোখ লিভার টেনে অনেকক্ষণ স্টার্ট করতে হয় বা স্টার্ট না হলে চোখ লিভার টানা লাগে। আসলে এটা কোনো প্রবলেম না, চোখ লিভারটা দেওয়া হয়েছে আপনার বাইকের স্টার্ট প্রবলেমটা সমাধানের জন্য। আশা করি বুঝতে পারছেন। এরপরে এক ভাই প্রশ্ন করছেন যে বাইকের থ্রোটল ছেড়ে ছেড়ে দেয় এবং বাইক পিক আপ ছেড়ে ছেড়ে দেয় কেন। তো বাইকের থ্রোটল এবং পিক আপ ছেড়ে ছেড়ে দেওয়ার একটাই কারণ যে আপনার বাইকে যদি ভেজাল ফুয়েল থাকে, অর্থাৎ আপনার ফুয়েলের ভিতরে যদি ভেজাল থাকে সেক্ষেত্রে আপনার থ্রোটল রেসপন্স পাবেন না, অর্থাৎ বাইকটা বন্ধ হয়ে যাবে বা ধাক্কাতে থাকবে, ভালো রেসপন্স পাবেন না, টপ স্পিড পাবেন না, এটা হতে পারে। তো এটা কী করতে হবে, সর্বপ্রথম আপনার ফুয়েল ট্যাঙ্ক থেকে হাতে অল্প কিছু ফুয়েল নেবেন, ফুয়েল হাতে নিয়ে মালিশ করে আপনি ফু দেবেন, হাতে ফু দিবেন। ফু দেওয়ার পরে দেখবেন যে আপনার ফুয়েলটা শুকিয়ে গেছে কিনা। যদি ফুয়েলটা শুকিয়ে যায় তাহলে ভাববেন যে আপনার ফুয়েল সঠিক আছে, এবং ফুয়েল যদি শুকিয়ে না যায় পানির মতো থাকে, হালকা হালকা পানির মতো লেগে থাকে, তাহলে বুঝবেন আপনার ফুয়েলে ভেজাল আছে। যদি ফুয়েলে ভেজাল থাকে তাহলে ফুয়েলটা পুরোটাই চেঞ্জ করে দিবেন, তাহলে থ্রোটল রেসপন্স ভালো পাবেন। এবং এটা যদি ফুয়েল যদি আপনার ভালো থাকে তাহলে স্পার্ক প্লাগের সমস্যা হতে পারে, অর্থাৎ স্পার্ক প্লাগে আপনার সঠিকভাবে স্পার্ক করছে কিনা এটা দেখতে হবে। যদি সঠিকভাবে স্পার্ক না করে থাকে তাহলে কি করতে হবে, আপনাকে স্পার্ক প্লাগটা চেঞ্জ করে দিলে আপনি থ্রোটল রেসপন্স ভালো পাবেন। আশা করি প্রশ্ন উত্তরটি পেয়েছেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে ইঞ্জিন ব্রেক কি। তো আমি একটু বলি যে ইঞ্জিন ব্রেক কি, এটা আমি নিজেও জানি না। তো আপনাকে বিষয়টা বুঝিয়ে বললে এমন হয় যে ইঞ্জিন হলো একটা পাওয়ার উৎপাদনকারী ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ইঞ্জিনের কাজ কি, সে পাওয়ার উৎপাদন করবে, অর্থাৎ সে যান্ত্রিক শক্তিকে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত করতেছে, এটাই হলো তার কাজ। তার কাজই হলো পাওয়ার উৎপাদন করা, শক্তি উৎপাদন করা। তো তার আবার কি করে ব্রেক হবে, এটা একটা খুবই অস্বাভাবিক একটা প্রশ্ন যে ইঞ্জিন ব্রেক কি। তবে অনেক যারা টেকনিক্যাল ভিডিও তৈরি করে থাকেন অনেকেই বলে থাকেন, যারা বাইক রাইড করেন অনেকে বলে থাকেন যে ইঞ্জিন ব্রেক। আসলে ইঞ্জিন ব্রেক বলে কিছু নাই। ইঞ্জিন ব্রেক সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন যে আমি এখানে বর্ণনাটা ভালো করে দিয়ে দিছি। তো ইঞ্জিন আপনাকে পাওয়ার উৎপাদন করছে, সে কিন্তু কখনো ব্রেক করতে পারে না, বা আমার মনে হয় না যে ইঞ্জিন ব্রেক বলে কিছু আছে, ইঞ্জিনে কখনো ব্রেক হয় না। তো মোটরসাইকেল সিস্টেমে কি হয় যে আপনার ইঞ্জিন ঘুরতেছে এক রেঞ্জে, আপনার চাকা গিয়ার বক্স ঘুরতেছে এক রেঞ্জে। যখন আপনি থ্রোটল ছেড়ে দেবেন তখন কি হবে, আপনার ইঞ্জিন রেঞ্জ আরপিএম কমে যাবে, কিন্তু আপনার চাকার স্পিড আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ চাকার যে স্পিড এটা কিন্তু ইঞ্জিনটাকে জোর করে ঘোরায়। যেমন আমরা যখন বাইক স্টার্ট না হয় ঠেলে স্টার্ট করি, গিয়ার দিয়ে ঠেলে স্টার্ট করি, তখন কি হয় যে চাকার পাওয়ার ইঞ্জিনে পাঠিয়ে ইঞ্জিনকে স্টার্ট করা। তো আসলে ইঞ্জিন ব্রেক বলে কিছু নেই, এটা একটা শুধুমাত্র যান্ত্রিক সিস্টেমের কারণে আমরা ইঞ্জিন ব্রেক বলে থাকি। আসলে ইঞ্জিন ব্রেক বলে কিছু নেই। আশা করি প্রশ্ন উত্তরটি পেয়েছেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে বাইকের ব্রেকিং পিরিয়ড কি মানতে হবে। তো বাইকের ব্রেকিং পিরিয়ড মানা না মানা আপনার কাছে, অর্থাৎ আপনি যদি বাইকের ব্রেকিং পিরিয়ড মানেন, বাইকটাকে কোম্পানি যেটা রিকমেন্ড করে যে আপনি যখন নতুন বাইক ক্রয় করলেন, নতুন বাইক করার পরে 2 থেকে 3,000 বা 1500 কিলোমিটার আপনাকে কী করতে হবে, ব্রেকিং পিরিয়ড মানতে হবে। আর ব্রেকিং পিরিয়ডে কী কী মানতে হবে এগুলো আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। তো সচরাচর কী করতে হবে, আপনার বাইকটাকে কী হতে হবে, পিলিয়ান ছাড়া অর্থাৎ লোড ছাড়া সিঙ্গেল চালাবেন, এবং আপনার টপ স্পিড থাকবে সর্বোচ্চ থেকে 30 থেকে 40, এর বেশি না। তো কী করতে হয় যে আপনার নতুন ইঞ্জিনে কিন্তু সব কিছু ইনস্ট্রুমেন্ট নতুন থাকে। তো আপনি যখন নতুন ইঞ্জিনের উপরে প্রেশার দিবেন বা ওভারলোড করবেন তখন কী হবে, আপনার ইঞ্জিনের ভারসাম্য ঠিক থাকবে না, অর্থাৎ ক্ষয় বেশি হয়ে যাবে, আপনার ইঞ্জিনের ব্যাকআপটা কমে যাবে। অর্থাৎ আপনার ব্রেকিং পিরিয়ড মানলে হয়তো আপনার ইঞ্জিনটা 5 বছর পরে সার্ভিস করতে হবে, আর ব্রেকিং পিরিয়ড না মানলে হয়তো 3 বছর পরে সার্ভিস করতে হবে। তো কী করতে হবে, আপনার ইঞ্জিন ড্যামেজটা বেশি হয়ে যাবে ব্রেকিং পিরিয়ডে। তো ব্রেকিং পিরিয়ডে এগুলো মানার চেষ্টা করবেন, যেহেতু সব কিছু ইনস্ট্রুমেন্ট, যে কারণে আস্তে আস্তে বাইকটাকে রাইড করার চেষ্টা করবেন, এবং অবশ্যই ব্রেকিং পিরিয়ড মানার চেষ্টা করবেন। ভিউয়ার্স, একই একটা প্রশ্ন যে বলছে যে ব্রেকিং পিরিয়ড কত কিলোমিটার মানতে হবে। তো আপনি যে বাইকটা ক্রয় করছেন এর ইউজার ম্যানুয়াল আছে, অর্থাৎ আপনার ইউজার গাইড দেওয়া আছে যে কীভাবে আপনি বাইকটাকে পরিচালনা করবেন। তো এই ইউজার ম্যানুয়ালে কিন্তু একটা কিলোমিটার দেওয়া আছে যে কত কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড, অর্থাৎ কত কিলোমিটার পর্যন্ত আপনি ব্রেকিং পিরিয়ড মানতে হবে। তো সচরাচর যে আপনাদের 150 সিসি যে বাইকগুলো আছে এগুলো 2000 কিলোমিটার, 100 সিসি যে বাইকগুলো আছে এর নিচে যে বাইকগুলো আছে এগুলো আপনার 1500 কিলোমিটার সচরাচর ব্রেকিং পিরিয়ড মানলে হবে।
ভিউয়ার্সের সাথে আরেকটা প্রশ্ন বলছে যে প্রথম যে অয়েল, নতুন যে ইঞ্জিন অয়েল ভরা থাকে নতুন বাইক, এটা কত কিলোমিটার পর চেঞ্জ করতে হবে? ভিউয়ার্স, দেখা যায় যে নতুন ইঞ্জিনের ভিতরে অনেক কাজ থাকে, অর্থাৎ ইঞ্জিন অ্যাসেম্বলি ঠিক করে দিয়ে ওখানে কিন্তু একটা ইঞ্জিন অয়েল ঢোকাই দিয়ে দিয়েছে টেস্টের হিসেবে। তো আপনি চেষ্টা করবেন সব থেকে কম চালানোর জন্য। আপনি 100 কিলোমিটার চালালেন, 100 কিলোমিটার বা 50 কিলোমিটার চালানোর পরে ওই ইঞ্জিন অয়েলটা ফেলাই দেবেন। কারণ যে ইঞ্জিনের ভিতর যে কাস্টগুলো আছে ওই ইঞ্জিন অয়েলের সাথে থেকে যাবে। তো এই কাস্টগুলো বেশি না চালানোই ভালো, যে ওই অয়েলটা ফেলাই দিলে কি হবে, ওই অয়েলের সাথে আপনার ময়েলটা রিমুভ হয়ে যাবে। যে আপনি নতুন ইঞ্জিন অয়েল ইন করলেন, ইন করে আবার 200-300 কিলোমিটার পর আবার ওটা চেঞ্জ করে দেবেন, দিলে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। আশা করি প্রশ্ন উত্তরটি পেয়েছেন। ভিউয়ার্স, এরপরে একজন প্রশ্ন করছেন যে নকল ইঞ্জিন অয়েল কিভাবে চিনবো। এটা আমার কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ইঞ্জিন অয়েল, ইঞ্জিনের ব্লাড হলো ইঞ্জিন অয়েল। তো সেই ইঞ্জিন অয়েলটা যদি নকল হয়, 2 নাম্বার হয়, তাহলে আপনার ইঞ্জিনের পারফরমেন্স ভালো পাবেন না। তো যারা অনেকদিন ধরে বাইক রাইড করছেন, তারা যখন নকল ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিনে ইন করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে 600-700 কিলোমিটার রান করার পরে আপনার বাইকের পারফরমেন্স কমে যাবে। অর্থাৎ আপনার মনে হবে যে ইঞ্জিন ওভারহিট হচ্ছে, বা আপনার ইঞ্জিনের সাউন্ড অন্যরকম হয়ে গেছে, বা ইঞ্জিনের পারফরমেন্স ভালো পাচ্ছে না, তখন বুঝবেন যে আপনি নকল ইঞ্জিন অয়েল ঢোকাই দিয়েছে। তো নকল ইঞ্জিন অয়েল কী করেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে লোকাল মার্কেট থেকে ইঞ্জিন অয়েল ক্রয় না করার। লোকাল মার্কেট থেকে ক্রয় করবেন না, এবং ইঞ্জিন অয়েল ক্রয় করার পরে আপনি নিজেই ইঞ্জিন অয়েলটা ইন করার চেষ্টা করবেন। তো এখানে ইঞ্জিন অয়েল নকল কি আসল কিভাবে বুঝবেন তার কিছু টিপস আছে, এটা সম্পর্কে আমার ভিডিও আছে, প্লেলিস্টে আপনারা দেখে নিতে পারেন। তবুও আমি একটু বলে দিই, যখন ইঞ্জিন অয়েলের মুখে যে সিলগালা করা থাকে, এই সিলগলাটা যখন উঠাবেন, দেখবেন যে সিলগলাটা যদি পুরোপুরি উঠে যায়, কোনো রকম অংশ লেগে না থাকে, তাহলে বুঝবেন যে এটা লোকাল কোম্পানি দ্বারা তৈরি। আর যদি কিছু মুখে লেগে থাকে, তাহলে বুঝবেন যে এটা লোকাল কোম্পানি না, এবং ইঞ্জিন অয়েলে হাত দিলে কিছুটা অনুভব করতে পারবেন যেটা আসল কি নকল। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে বাইকের ইঞ্জিন অয়েল কম বা বেশি দিলে কোনো সমস্যা হবে কিনা। ভিউয়ার্স, অবশ্যই, অর্থাৎ আপনার বাইকের ইঞ্জিনে যদি ইঞ্জিন অয়েল কম দেন, সেক্ষেত্রে মারাত্মক সমস্যা হতে পারে। কারণ ইঞ্জিন হলো ইঞ্জিনের যে ভিতরে যে পার্টসগুলো আছে, এগুলো মুভ করতে সহায়তা করে। অর্থাৎ ইঞ্জিন পার্টসগুলো কীভাবে মুভ করবে, সচল রাখবে এবং ক্ষয়রোধ করবে এবং ঠান্ডা রাখবে। তো ইঞ্জিনের দেখা যায় যদি আপনি ইঞ্জিন অয়েল কম থাকে, তাহলে আপনার ইঞ্জিন অয়েলটা সব জায়গায় পৌঁছাচ্ছে না। অর্থাৎ ওর ভিতরে যে রিমুভ যে পার্টসগুলো আছে, যেগুলো মুভ করে ঘুরতেছে, এই পার্টসে যদি সঠিকভাবে ইঞ্জিন অয়েল না পৌঁছায়, তাহলে আপনার ইঞ্জিনটা গরম হবে এবং ইঞ্জিনের ভিতরে যে বল বা পেনিয়াম যেগুলো আছে, এগুলো ক্ষয় হতে থাকবে। তো কোনোভাবেই ইঞ্জিন অয়েল কম দেওয়া যাবে না। তো আপনারা চেষ্টা করবেন, ইঞ্জিন অয়েল বেশি দিলেও কোনো সমস্যা নেই। ইঞ্জিন অয়েল যে বেশি দিবেন, আপনার ইঞ্জিনের একটা আউটডোর আছে, অর্থাৎ এমন একটা নব আছে যেখান থেকে ইঞ্জিন অয়েল বেশি হলে সেখান থেকে বাইরে হয়ে যাবে। অর্থাৎ ইঞ্জিন অয়েল অতিরিক্ত যেটা আছে সেটা বাইরে হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। তবে সবসময় চেষ্টা করবেন ইঞ্জিন অয়েল যেন কম না হয়, বেশি হয় হোক সমস্যা নেই, কিন্তু ইঞ্জিন অয়েল যেন কম না হয়। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, একই প্রশ্ন একজন করছেন যে হিরো স্প্লেন্ডার বাইকে কতটুকু ইঞ্জিন অয়েল দিতে হবে। আমরা সার্ভিস পয়েন্ট থেকে 800 ml দেয়, এটা কি আসলে আদর্শ পরিমাপ? কোম্পানি কি রিকমেন্ড করে? তো ভিউয়ার্স, আপনাকে বলি যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কোম্পানি যদি 800 ml করে থাকে, আপনি 800 ml দিবেন। তবে কোম্পানির কথা না ধরে যদি আমরা একটু অন্য কথা চিন্তা করি, তাহলে দেখা যায় যে আপনার বাইকে সর্বনিম্ন আপনি 1 লিটার, অর্থাৎ 100 সিসির যে বাইকগুলো আছে, 1 লিটার ইঞ্জিন অয়েল দেওয়াই আদর্শ। অর্থাৎ 100 সিসি সেগমেন্টের যে বাইক, হিরো হোন্ডা স্প্লেন্ডার বা অন্য বাইকগুলো আছে, আপনার 1 লিটার ইঞ্জিন অয়েল দিবেন। কারণ কি, আপনার ইঞ্জিন অয়েল কম হলে পূর্বেই বলছে যে সমস্যা, ইঞ্জিন অয়েল বেশি হলে কোনো সমস্যা নেই। তো 200 গ্রাম ইঞ্জিন অয়েল বেশি দেওয়া কোনো ব্যাপার না। তো আপনার 1 লিটার ইঞ্জিন অয়েল ইউজ করবেন হিরো স্প্লেন্ডার বাইকের জন্য। ভিউয়ার্স, একজন প্রশ্ন করছেন যে গিয়ার রেশিও কি মানতে হবে। আসলে ভিউয়ার্স, গিয়ার রেশিও এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন নতুন মানুষ যখন বাইক চালানো শিখে বা বাইক চালায়, দেখা যায় যে বাইকটাকে অফ করে ফেলায়, ওভারলোড দিয়ে বন্ধ করে ফেলায়। অর্থাৎ আপনার বাইকের স্পিড আছে 10, সে গিয়ার দিচ্ছে, শিফট করছে 5টা, তো 5 গিয়ার 10 স্পিড তো থাকবে না। তখন কি করতে হবে, গিয়ার কমাতে হবে। অর্থাৎ আপনার ইঞ্জিনের পাওয়ারটাকে সচল রাখতে হলে টর্ক ঠিক রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে গিয়ার রেশিও মানতে হবে। আপনার বাইকের স্পিড যদি 10 থাকে, আপনি 5 গিয়ারে চালাবেন, সেটা তো হবে না। আপনাকে গাড়ির স্পিডের অনুপাতে আপনাকে কী করতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনার প্রথমে 1 গিয়ার দিয়ে বাইকটাকে রান করলেন, রান করার পরে যখন আপনি একটু স্পিড বাড়িয়ে আবার একটা গিয়ার শিফট করলেন, আরও একটু স্পিড বাড়িয়ে আরেকটা গিয়ার শিফট করলেন, এইভাবে আপনি গিয়ার শিফট করবেন। মানে যখন আপনি স্লো করবেন তার বিপরীতমুখী, যখন একটু স্লো করবেন, স্লো করলে আপনি গিয়ারটাকে কমাবেন।
এভাবে আপনাকে গিয়ার রেশিও মানতে হবে। তবে আরেকটা বিষয় থাকে যে গিয়ার রেশিও বলতে যে এক গিয়ারে আমার 30 স্পিড আসে, এই 30 স্পিড আমাকে তুলে নিয়ে দ্বিতীয় গিয়ার সেট করতে হবে কোনো বিষয় না। আপনি একটা স্বাভাবিক সচল করে নেবেন, সচল করে নিয়ে আপনি গিয়ার সেট করবেন, তাহলে কোনো প্রবলেম। ভিউয়ার্স, এর পর একজন প্রশ্ন করছেন যে বারবার ক্লাচ চাপলে কি ফুয়েল অপচয় বেশি হয় বা তেল বেশি খায়? ভিউয়ার্স, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বারবার ক্লাচ করেন তাহলে ফুয়েল অপচয় বেশি হবে কিনা। তো ভিউয়ার্স, আমাদের কোম্পানিটা রিকমেন্ড করে যে সিটি এবং হাইওয়ে। তো আপনি যখন একটা বারবার ক্লাচ করবেন, বারবার ব্রেক করবেন, সেক্ষেত্রে কী হয়, আপনার ইঞ্জিন পাওয়ার, অর্থাৎ আপনি ইঞ্জিন একটা স্পিডে তুললেন, এরপরে ব্রেক করলেন, ব্রেক করার পরে কী হবে, ওই পাওয়ারটা লস হয়ে যাচ্ছে, অর্থাৎ থেমে যাচ্ছে। ওখান থেকে নতুন করে আবার চালু করতে কিন্তু আপনার ফুয়েল অপচয় বেশি হয়। বারবার ব্রেক করলে বা ক্লাচ করলে আপনার ফুয়েল অপচয় বেশি হবে। কারণ আপনি যখন বাইকটাকে একাধারে রাইড করবেন তখন কিন্তু একটা নির্দিষ্ট মানে, অর্থাৎ পাওয়ার কম লাগতেছে, চালু জিনিসে পাওয়ার কম লাগে। আর যখন আপনি থামতেছেন আবার শুরু করছেন, থামছেন আবার শুরু করছেন, কারণ স্থির বস্তুকে সচল করতে গেলে তখন কী হয়, বাহ্যিক বলটা বেশি লাগে, অর্থাৎ আপনার পাওয়ারটা বেশি লাগে, যে কারণে আপনার ফুয়েল অপচয় বেশি হবে। বারবার ক্লাচ করলে ফুয়েল অপচয় বেশি হবে। যে কারণে দেখা যায় যে কোম্পানি কী করে, যে হাইওয়েতে কিন্তু আপনার মাইলেজ বেশি দেয়, কিন্তু এলাকায় অফ রোডে, যেসব রোড খারাপ বা বাজারের ভিতরে বা বিভিন্ন টাউনের ভিতরে আপনার মাইলেজ কম যায়, যে কারণে এটা দুইটা রিকমেন্ড করে থাকে। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে বাইকের ইঞ্জিন অয়েল নিজেই পরিবর্তন করব নাকি সার্ভিস পয়েন্ট থেকে করব। বা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। বাইকের ইঞ্জিন অয়েল যদি আপনি নিজেই পরিবর্তন করেন, কারণ আপনি নিজেই একটা যে নাট আছে এই মাপের একটা আপনি রেঞ্জ ক্রয় করেন, এটা 60 থেকে 70 টাকা পড়বে। এরপর আপনি কী করবেন, যে আপনি নিজের নাটটা খুলবেন, খোলার পরে আপনি নিজে ইঞ্জিন অয়েল ড্রেন দেবেন এই কারণে যে আপনি যখন গ্যারেজে যাচ্ছেন তখন একটা ছোট বাচ্চা বা গ্যারেজে যেগুলো সহকারী থাকে এরাই কিন্তু আপনার ইঞ্জিন অয়েলটা রিলিজ করে দিচ্ছে। তখন কিন্তু তারা আপনার বাইকটাকে কী করতেছে, শুধুমাত্র নাটটা খুলে দিচ্ছে, কিন্তু কাত করে যে ইঞ্জিন অয়েল যেটা আছে বা ইয়ার দিয়ে কোনোভাবে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে না। তো আপনি কি করবেন, আপনি বাসায় যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার বাইকটাকে কিন্তু পুরো ইঞ্জিন অয়েলটা কিন্তু রিলিজ দিতে পারছেন, অর্থাৎ একটু যে লেগে থাকে কাত করে বা বিভিন্ন অঙ্গভঙ্গিতে আপনি কিন্তু ইঞ্জিন অয়েলটা রিলিজ করতে পারবেন। কিন্তু দোকানে কিন্তু আপনার সেইভাবে আপনার মনের মতো করে দেবে না। যে কারণে চেষ্টা করবেন যে আপনি বাসা বাড়িতে ইঞ্জিন অয়েলটাকে রিলিজ করার, তাহলে আপনি ভালোভাবে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে পারবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সার্ভিস পয়েন্ট থেকে ইঞ্জিন অয়েলটা না চেঞ্জ করে নিজেরাই চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের জন্য ভালো হবে। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর চেঞ্জ করতে হয়। তো ওটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যে কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে ইঞ্জিনের পারফরমেন্স কমে যায়, ইঞ্জিন ওভারহিট হয়। তো ইঞ্জিন ওভারহিট হওয়ার পিছনে, ইঞ্জিনের সাউন্ড অন্যরকম হওয়ার পিছনে প্রথমত কারণ হলো ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইঞ্জিন অয়েল কি, ইঞ্জিন অয়েল হলো একটা রুবিরেক্টিং অয়েল, পিচ্ছিলকারক পদার্থ। অর্থাৎ আপনার ইঞ্জিনের ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো রিমুভ করে বা ঘুরে, এগুলোকে কী করতে হয়, পিচ্ছিল রাখতে হয় বা সচল রাখতে হয়, এবং ক্ষয়রোধ করতে ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়ে থাকে। তো ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি, অর্থাৎ আঠালোক্ত যদি নষ্ট হয়ে যায়, যদি এটা ডিজেলের মতো হালকা হয়ে যায়, আস্তে আস্তে যদি আঠালোক্ত হারায়, তাহলে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন গরম হবে, এবং ইঞ্জিন গরম হলে আপনার সাউন্ড বা অন্য দিকগুলো ভালো পারফরমেন্স পাবেন না। যে কারণে কী করতে হবে, আপনার নির্দিষ্ট সময় ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। তো অনেক ইঞ্জিন আছে যেগুলো ইঞ্জিন অয়েলের গ্রেড এবং কখন চেঞ্জ করতে হয় সম্পর্কে আমার ভিডিও আছে, আপনার প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন যে কোন ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর চেঞ্জ করতে হয়। তো দেখা যায় যে ওখানে কোম্পানি রিকমেন্ড করবে যে কোন ইঞ্জিন অয়েল আপনি কত কিলোমিটার চালাতে পারবেন। তো আমি আপনাদেরকে যেটা আশা করব যে সিনথেটিক, সেমি সিনথেটিক আর মিনারেল। তো মিনারেল দিয়ে যদি ইঞ্জিন অয়েল আপনারা ব্যবহার করেন তাহলে আপনার 1000 কিলোমিটার পরে চেঞ্জ করে দেবেন। যদি সেমি সিনথেটিক ব্যবহার করেন তাহলে 1500 কিলোমিটার, এবং সিনথেটিক ব্যবহার করলে আপনার 2000 কিলোমিটার। এর বেশি না যাওয়াটাই ভালো। তো এই 3টে স্টেপ আপনারা মানলে আশা করি ভালো পারফরমেন্স পাবেন। ভিউয়ার্স, একজন প্রশ্ন করছিলেন যে বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার কখন চেঞ্জ করতে হয়, প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে কি চেঞ্জ করতে হবে নাকি কোনো নির্দিষ্ট সময় আছে? ভিউয়ার্স, আপনি যদি পারেন যে বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার, অর্থাৎ যে আপনারা যেটা বলেন যে মোবিল ফিল্টার, ইঞ্জিনের ভিতর সাইডে যেটা থাকে, তো এই ফিল্টারটা যদি প্রতিবার আপনারা চেঞ্জ করতে পারেন, দাম কিন্তু বেশি না, 40 থেকে 50 টাকা। তো এটা যদি আপনারা পারেন তা প্রতিবার চেঞ্জ করেন, আর যদি না পারেন তাহলে একবার বাদ দিয়ে একবার, অর্থাৎ আপনারা 3000 কিলোমিটার পর চেঞ্জ করবেন। ইঞ্জিন অয়েল ফিল্টারটা 3000 কিলোমিটার পর চেঞ্জ করলে ভালো হয়, কিন্তু এর আগে চেঞ্জ করলে আরও ভালো হবে, কোনো সমস্যা নাই। এবং যাদের বাইকের ইঞ্জিন ফিল্টার নাই, তো ইঞ্জিন অয়েল ফিল্টার যাদের বাইকে নাই, তারা কী করতে হবে, তাদের রোটরটা ক্লিন করতে হবে।
তো এটা আপনারা কী করবেন যে প্রতি 6000 কিলোমিটার বা 10,000 কিলোমিটার পর পর আপনার রোটরটা ক্লিন করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে বাইকের ইঞ্জিন কত কিলোমিটার পর পর ফ্ল্যাশ করলে ভালো হয়। তো বাইকের ইঞ্জিন ফ্ল্যাশ করা বলতে দেখা যায় যে বাইকের ইঞ্জিন ফ্ল্যাশ অর্থাৎ বাইকের ইঞ্জিনের ভেতরটা ক্লিন করা, অর্থাৎ বাইকের ইঞ্জিন ভেতরটা যদি আমরা ইঞ্জিন খুলে ক্লিন করতে যাই সেক্ষেত্রে অনেক ঝামেলা বা অনেক একটা খরচের ব্যাপার। সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে, বাইকের ইঞ্জিন ফ্ল্যাশ করার জন্য অর্থাৎ ইঞ্জিন ফ্ল্যাশ অয়েল বাজারে কিনতে পাওয়া যায় বা ডিজেল আছে, তো ডিজেল অথবা ইঞ্জিন ফ্ল্যাশ অয়েল দিয়ে আপনারা কী করতে পারেন, এটা আপনার প্রতি 10,000 কিলোমিটার পর পর আপনারা ফ্ল্যাশ করতে পারেন। তো ফ্ল্যাশ করলে কী হবে, আপনার ইঞ্জিনটা নতুনের মতো পারফরমেন্স দিবে। তো ইঞ্জিন ফ্ল্যাশ আপনারা নিজে করতে যাবেন না, সার্ভিস পয়েন্টে নিয়ে যেয়ে ফ্ল্যাশ করবেন। এবং নিজে যদি করতে যান, যদি আপনি জানেন যে কীভাবে ফ্ল্যাশ করতে হয়, ইঞ্জিন কীভাবে ডিজেল দিয়ে ফ্ল্যাশ করবেন এ সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে ডিজেল দিয়ে ইঞ্জিন ফ্ল্যাশ করবেন। তো ডিজেল দিয়ে ইঞ্জিন ফ্ল্যাশ করলে ইঞ্জিনটা বেশি ক্লিন হয়ে যায়। তো আপনারা প্রতি 10,000 কিলোমিটার পর পর ইঞ্জিন ফ্ল্যাশ করতে পারেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে বাইক জোরে চালালে বা রাফ চালালে ফুয়েল অপচয় বেশি হয় কেন? কোম্পানি তো রিকমেন্ড করছে যে এত কিলোমিটার যাবে। ভিউয়ার্স, তো রাফ চালালে দেখা যায় যে আপনি যখন রাফ চালাবেন অর্থাৎ অতিরিক্ত স্পিড অর্থাৎ 3 গিয়ার আপনি আরপিএম উঠাচ্ছেন একেবারে বেশি, তো সেক্ষেত্রে দেখা যায় কী হয়, আপনার ফুয়েল সরবরাহটা ইঞ্জিনে বেশি না। তো ইঞ্জিন কী করবে, পাওয়ার উৎপাদন করবে। তো পাওয়ার উৎপাদন করতে গেলে তার কী করতে হবে, তার খোরাকটা বেশি দিতে হবে, অর্থাৎ তার ফুয়েলটা বেশি দিতে হবে। আপনি যত ফুয়েল দেবেন সে তত পাওয়ার উৎপাদন করবে, যত বেশি ফুয়েল সে পোড়াতে পারবে বার্নিং করতে পারবে সে তত পাওয়ার উৎপাদন করতে পারবে। তো আপনার যে বেশি পাওয়ারের প্রয়োজন হয় যে আপনি যখন বাইকটা রাফ চালান, তো বাইকটা রাফ চালালে ফুয়েল অপচয় বেশি হবে, এটা স্বাভাবিক। তো আপনি স্বাভাবিকভাবে বাইকটা রাইড করলে আপনি মাইলেজ ভালো পাবেন, কিন্তু রাফ চালালে যে কোনো বাইক রাফ চালালে আপনি ভালো মাইলেজ পাবেন না, তখন ফুয়েল অপচয় বেশি হবে। একজন ভাই বলছেন যে বাইকে সিসি বলতে কি বোঝায়, 50 সিসি, 80 সিসি, 100 সিসি, 150 সিসি, এগুলো কি? সিসি বলতে কি বোঝায়? সিসি অর্থ সিলিন্ডার ক্যাপাসিটি, অর্থাৎ আপনার বাইকের সিলিন্ডার ব্লক যত বড় হবে, অর্থাৎ সিলিন্ডারের ব্যাগ যত বড় হবে, সিলিন্ডারের ভিতর জায়গা যত স্পেস বেশি হবে, তত বেশি আপনার পাওয়ার উৎপাদন করতে পারবে, অর্থাৎ তত বেশি বার্নিং করতে পারবে। তো সিলিন্ডার হলো সিসি হলো সিলিন্ডার ক্যাপাসিটি, অর্থাৎ সিলিন্ডার ক্যাপাসিটি যত বেশি হবে বাইকের সিসিও তত বেশি হবে। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে বাইকের মাইলেজ কমে গেলে করণীয় কী? তো মাইলেজ কমে গেলে করণীয় অনেক বিষয় থাকে, যে বাইকের মাইলেজ কমে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। অর্থাৎ আমি এক কথায় বলবো যে মাস্টার সার্ভিস। বাইকের মাইলেজ কমে গেলে আপনি মাস্টার সার্ভিসটা করাই নেবেন। মাস্টার সার্ভিসটা করালে আপনার বাইকের মাইলেজ আবার পূর্বের মতো ফিরে পাবেন। তো মাস্টার সার্ভিসে কী কী করতে হয় এ সম্পর্কে ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন, কারণ এটা অনেক আলোচনার বিষয়। প্রথমত কথা আমি স্বাভাবিকভাবে বলে দিই যে বাইকের মাইলেজ ভালো পেতে গেলে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, কার্বোরেটর ক্লিন করতে হবে, এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে, এবং আপনাকে দেখতে হবে যে ব্রেক শুগুলো চাকা ইজি আছে কিনা, সামনের এবং পেছনের চাকা ইজি আছে কিনা। যদি তার ফ্রি পেলে বা ইজি না থাকে, ব্রেক ফ্রি পেলে ঠিক না থাকে, এগুলো একটু সার্ভিস করবেন। এবং আপনার ক্লাস কেবল বা ক্লাস অ্যাডজাস্টমেন্ট সঠিক না থাকলে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কমে যেতে পারে। তো ক্লাস, ব্রেক এবং অ্যাক্সেলেটর, থ্রোটল, এগুলো বিভিন্ন বিষয়, অর্থাৎ মাস্টার সার্ভিসের ভিতরে যে জিনিসগুলো আসছে এইগুলো সার্ভিস করালে আপনি ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার মাইলেজ বৃদ্ধি পাবে। ভিউয়ার্স, একজন প্রশ্ন করছেন যে বাইকের এয়ার ফিল্টার কত কিলোমিটার পর পর চেঞ্জ করতে হয়। তো বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করা আসলে নির্দিষ্ট আপনার যে ইউজার ম্যানুয়াল গাইড আছে ওখানে একটা কোম্পানি রিকমেন্ড করে থাকে। তারপর আমি একটা বলবো যে 6000 কিলোমিটার পর পর আপনার বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন, তাহলে আপনার বাইকের মাইলেজ ভালো পাবেন এবং পারফরমেন্স ভালো পাবেন। তো দেখা যায় যে আপনার বার্নিং হতে গেলে কিন্তু এয়ারের প্রয়োজন। তো এয়ার লাইনে যদি এয়ার ফিল্টারটা যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে এয়ার সরবরাহ করতে পারে না। তো অনেকক্ষণ দেখা যায় যে আপনি যখন একটা অফরোডে বাইক চালাবেন, অর্থাৎ যে দিকে ধুলো ময়লা বেশি, তো ধুলো ময়লা বেশি হলে সেক্ষেত্রে কী করতে হবে, এয়ার ফিল্টারটা দ্রুত চেঞ্জ করতে হবে। এবং ধুলো ময়লা ভালো জায়গা, ফ্রেশ জায়গা হলে সেক্ষেত্রে আপনি 6000 কিলোমিটার ওপরে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 6000 কিলোমিটার পর পর আপনার এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। অনেকেই কী করে, এয়ার ফিল্টারে হাওয়া মেরে দিয়ে ক্লিন করে দেয়। আসলে এয়ার ফিল্টারে লেখা আছে দেখবেন যে ডু নট ক্লিন এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার ক্লিন করলে হবে না, এয়ার ফিল্টারকে পরিবর্তন করতে হবে, কারণ এয়ার ফিল্টারের অনেক সূক্ষ্ম ময়লা আটকে থাকে যেগুলো ক্লিন করা সম্ভব না। আশা করি প্রশ্ন উত্তরটি পেয়েছি। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে বাইকের ইঞ্জিন অয়েল কমে যাওয়ার কারণ কি। তো বাইকের ইঞ্জিন অয়েল কমে যাওয়ার প্রধান কারণ হলো আপনার হেড লিকেজ হয়ে যাবে, অর্থাৎ আপনার সিলিন্ডার যদি ক্ষয়ে যায়, অর্থাৎ রিং পিস্টন যদি বসে যায়, সেক্ষেত্রে কী হবে, আপনার কম্বাসন চেম্বারে অর্থাৎ হেডে ইঞ্জিন অয়েল উঠবে। হেডে যখন ইঞ্জিন অয়েল উঠবে তখন কী হবে, ওটা বার্নিং সেকশনের সাথে পুড়ে অ্যাডজাস্ট দিয়ে বাইরে হয়ে যাবে, অর্থাৎ ধোয়া হয়ে বাইরে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, দেখা যাচ্ছে আস্তে আস্তে ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে।
তো সেক্ষেত্রে আপনার রিং পিস্টন চেঞ্জ করতে হবে বা হেডের কাজ করাতে হবে। তো হেডের কাজ করানোর পরে আপনার ইঞ্জিন অয়েল আর কমবে না। তো ইঞ্জিন অয়েল কমলে আপনি দেখবেন যে কালো ধোঁয়া দিতে পারে বা স্পার্ক প্লাগ ভিজে দিতে পারে, এমন কিছু হতে পারে, বা আপনার অ্যাডজাস্ট দিয়ে সাদা ধোঁয়া বাইরে হতে পারে। এই বিষয়গুলো খেয়াল করবেন, তাহলে আপনার ইঞ্জিন অয়েল কমবে না। আর ইঞ্জিন অয়েল কমলে বুঝবেন যে তো বাইকের ইঞ্জিনে ত্রুটি হয়েছে। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরপর একজন বলছেন যে কার্বন রিমুভ করার জন্য বাজারে যে জিনিসটা পাওয়া যায় এটা দিয়ে কি কার্বন রিমুভ করা সম্ভব? ভিউয়ার্স, কার্বন রিমুভার দিয়ে পুরোপুরি কার্বন রিমুভ করা সম্ভব হয় না, কারণ ফুয়েলের সাথে যে আমরা বুস্টারটা ব্যবহার করে থাকি, তো এই বুস্টার ব্যবহার করলে পুরোপুরি কার্বনটা রিমুভ করা সম্ভব হয় না। কারণ দেখা যায় আপনি ফুয়েলের সাথে কম্বাসন চেম্বার, ওখানে আগুন জ্বলতেছে, আগুন জ্বলে যে কতটুকু কার্বন রিমুভ হবে জানি না। তো কার্বন রিমুভ করার জন্য আপনাকে সবসময় হেড চেম্বার খুলে আপনার ভাল্বগুলো ক্লিন করলে আপনি যখন ভাল্ব ক্লিন করে নেবেন, হেড ক্লিন করে নেবেন, তখন হেড চেম্বার ক্লিন করলে একেবারে পুরোপুরি 100% আপনার কার্বনটা রিমুভ হয়ে যাবে। কিন্তু বুস্টার ব্যবহার করলে 100% কার্বন রিমুভ হবে না। এটা শুধুমাত্র একটা কোম্পানির প্রচারণা। তো কত পার্সেন্ট কার্বন রিমুভ হতে পারে আপনি বুস্টার ব্যবহার করলে, এটা আপনি ধরতে পারেন যে 50%-এর নিচে কার্বন রিমুভ হতে পারে, আর 50%-এর বেশি থেকে যায়, 40% ধরতে পারেন যে 40% কার্বন রিমুভ হচ্ছে এবং 60% কার্বন থেকে যাচ্ছে। এভাবে রিমুভ করা সম্ভব না। তো আপনাকে হেড খুলে কার্বন রিমুভ করতে হবে, এটাই হলো উত্তম পদ্ধতি। ভিউয়ার্স, এরপর একজন বলছেন যে বাইকের কার্বোরেটর নিজে টিউনিং করা যাবে কিনা। তো বাইকের কার্বোরেটর নিজে টিউনিং করা যাবে যদি আপনি সঠিকটা জানেন যে কীভাবে কার্বোরেটর টিউনিং করতে হয়। যদি না জানেন, আপনি যদি না জেনে থাকেন, তাহলে কার্বোরেটরে হাত দিবেন না, কারণ কার্বোরেটরে আপনি হাত দিলে এয়ার ফুয়েল মিক্সার সঠিক করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স ঠিকমতো পাবেন না এবং অন্যরকম হয়ে যাবে, যেক্ষেত্রে আপনার মন খারাপ হয়ে যেতে পারে বা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি কার্বোরেটর টিউনিং করতে চান, তাহলে সার্ভিস পয়েন্টে নিয়ে যাবেন। আর আপনি যদি সাহস করেন যে আমি কার্বোরেটর টিউনিং করতে জানি বা কীভাবে করতে হয়, কার্বোরেটর টিউনিং করতে হয়, এটা যদি এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আমার অনেকটা ভিডিও আছে যে কীভাবে আপনার কার্বোরেটর টিউনিং করবেন। এই ভিডিওগুলো দেখলে আপনি নিজে কার্বোরেটর টিউনিং করতে পারবেন। কারণ কার্বোরেটর টিউনিং করা আহামরি কোনো বিষয় না, শুধুমাত্র একটু মাথা ঠান্ডা রেখে একটু কার্বোরেটরটা টিউনিং করতে হবে। তো কার্বোরেটর নিজে টিউনিং না জানলে, আপনি যদি কার্বোরেটর টিউনিং না করতে পারেন, তাহলে কার্বোরেটর টিউনিং না করাটাই আপনার জন্য উত্তম। ভিউয়ার্স, একজন প্রশ্ন করছেন যে বাইকের কার্বোরেটরে কি ফুয়েল ফিক্সড করে বাঁধানো যায়, অর্থাৎ কার্বোরেটরে কি তেল বাড়ানো যায়। আসলে তেল বলে আমরা জানি, কিন্তু তেল না, ফুয়েল বাড়ানো যায় কিনা, তো মাইলেজ বাড়ানো যায় কিনা কার্বোরেটরে। ভিউয়ার্স, কোম্পানি যেটা রিকমেন্ড করে, অনেকে লেখা থাকে যে কার্বোরেটর টিউনিং করে মাইলেজ 60-70 করে নিন। আসলে এগুলো সম্ভব না, কারণ এটা ডিজেল ইঞ্জিন না যে আপনি ওখানে তেল বাঁধাবেন, অর্থাৎ ফুয়েলটা নির্দিষ্ট চেম্বার করে দেবেন। এটা আপনার পেট্রোল ইঞ্জিন। তো পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর হলো আপনার ফিক্সড পজিশন। এটা হলো দুইটা স্ক্রু থাকে, একটা হলো এয়ার স্ক্রু, একটা হলো ফুয়েল স্ক্রু। তো এয়ার স্ক্রুটা কি, যে আপনার এয়ার সরবরাহ লাইন, এবং ফুয়েল স্ক্রুটা হলো ফুয়েল সরবরাহ লাইন, অর্থাৎ আপনার আরপিএম কেমন থাকবে, বাইকের ইঞ্জিন স্পিডটা কেমন রাখবেন, আইডল স্পিডটা, এটা হলো আপনার ফুয়েল স্ক্রুর কাজ। তা এয়ার স্ক্রু কী করবে, এয়ার স্ক্রুর কাজ হলো যে আপনার এয়ারটাকে সরবরাহ করা। এতে কোনোভাবে কার্বোরেটর যদি টিউনিং মানে উল্টপাল্ট হয়ে যায়, দেখা যাচ্ছে আপনার ফুয়েলের পরিমাণ কম যাচ্ছে, এয়ারের পরিমাণ বেশি যাচ্ছে, এমন যদি হয়, বা এয়ারের পরিমাণ কম যাচ্ছে, ফুয়েল বেশি যাচ্ছে, এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার একটু মাইলেজ আপ ডাউন হতে পারে 2-1 কিলো। এটা খুব বেশি ডিস্টেন্স হয় না, একই থাকে প্রায়। তো কার্বোরেটর দিয়ে কখনো তেল বাঁধানো যায় না, এটা ভুল কথা। কোম্পানি যেটা রিকমেন্ড করবে সেই অনুপাতেই আপনার বাইকের মাইলেজ থাকবে। এগুলো মানুষ যারা অনেক ভিডিও তৈরি করে থাকেন যে কার্বোরেটরে মাইলেজ বাড়ানো যায়, এগুলো ভুল কথা এবং অযথারি কথা। ভিউয়ার্স, এরপরে একজন প্রশ্ন করছেন যে ঘন ঘন বাইক ওয়াশ করলে কি কোনো সমস্যা হবে। হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। আপনি যখন ঘন ঘন বাইক ওয়াশ করবেন, তখন দেখা যায় যে তো অনেক মেটাল, তো অনেক মেটালে দেখা যায় যে অনেক জায়গায় আপনার পানি জমে থাকে, অনেক জায়গা থেকে পানি রিমুভ করা সম্ভব হয় না। তো পানি রিমুভ না করলে কী আসবে, সব জায়গায় মরিচা আসতে পারে, আপনার বাইকের কালার নষ্ট হবে এবং দ্রুত মরিচা আসবে। মরিচা আসলে দেখা যায় যে আপনার আস্তে আস্তে আপনার পেইন্টটা উঠে যাচ্ছে, এমন সমস্যা হতে পারে। আর দ্বিতীয়ত কারণ যে আপনার বাইকের ওয়ারিংয়ে ভিতর পানি ঢুকে থাকে এবং স্টার্ট করার পর চালানোর পরে ওয়ারিং লাইনে অনেক প্রবলেম হতে পারে। আপনারা চেষ্টা করবেন বাইকটাকে কম ওয়াশ করার জন্য। অনেকে কী করেন যে 100 টাকা 120 টাকা দিলে খুব সুন্দরভাবে বাইকটা ওয়াশ করে দেয়। একটু ধুলো লেগে আছে, ময়লা লেগে আছে, দেখতে খারাপ লাগছে, যেন বাইক ওয়াশ করছে, এটা করবে না। ধুলো ময়লা থাকলে আপনারা শুকনো জুট দিয়ে মুছে ফেলান, বা ধুলো ময়লা থাক, কোনো সমস্যা নেই, আপনার ধুলায় ময়লায় কোনো ঝামেলা করবে না। কিন্তু আপনি যখন বাইকটা ঘন ঘন ওয়াশ করবেন, তখন আপনার বাইকটা আরও বেশি ক্ষতি হবে ধুলো ময়লার থেকে। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে নতুন বাইক কিনেছি, এর প্রথম সার্ভিস কত কিলোমিটার পর করব এবং না করলে কি কোনো সমস্যা হবে কিনা। ভিউয়ার্স, আপনি নতুন বাইক যখন ক্রয় করছেন, তখন কিন্তু আপনার শোরুম থেকে কোনো সার্ভিসম্যান থাকে না, শোরুমে শুধুমাত্র একজন মানুষ ফিটিং করে দেয়, ফিটিং করে আপনার বাইকটাকে স্টার্ট করে আপনার কাছে দেয়। তো
তো আপনি কি করবেন যে প্রথম সার্ভিস অবশ্যই করানো উচিত, কারণ আপনার সেন ফ্রি পেলে বা আপনার ক্লাস ফ্রি পেলে, ব্রেক ফ্রি পেলে অনেক জিনিসটা যখন আপনি ব্রেকিং পিরিয়ডে চালান, তো ব্রেকিং পিরিয়ডে অনেক কিছু আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনাকে প্রথম সার্ভিস করতে হবে। আর প্রথম সার্ভিসটা হয়ে থাকে আপনার 1000 কিলোমিটার বা 700 কিলোমিটার, কোম্পানি যেটা রিকমেন্ড করে সেই রিকমেন্ড অনুযায়ী আপনি প্রথম সার্ভিসটা করাবেন। অবশ্যই সার্ভিস পয়েন্টে না গেলেও কোনো সার্ভিস পয়েন্টে যেয়ে আপনি বলবেন যে আমার বাইকটা নতুন বাইক, একটু টেস্ট রাইড দিয়ে আপনি সার্ভিস করিয়ে দেন, যে কী কী অ্যাডজাস্ট করতে হয় সেগুলো অ্যাডজাস্ট করে দেন। ভিউয়ার্স, তো অবশ্যই চেষ্টা করবেন যে বাইকটাকে ফার্স্ট সার্ভিস করানোর জন্য। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার কাছে খুবই ভালো লাগছে প্রশ্নটা, যে বাইক মডিফাই করলে ফুয়েল অপচয় বেশি হয় কেন, অর্থাৎ মাইলেজ কমে যায় কেন। ভিউয়ার্স, সাপোজ ধরুন যে আপনি একটা সাইকেল রাইড করছেন, তো সাইকেলে আপনার যখন 2 থেকে 4 মণ লোড থাকবে তখন কি হবে, আপনার সাইকেল চালাতে কষ্ট হবে। কিন্তু আপনি সিম্পলি একা যখন সাইকেল চালাবেন তখন কিন্তু কষ্ট কম হবে। একইভাবে যখন আপনার ইঞ্জিনের উপরে লোড দেওয়া হবে, বাইকে যখন লোড বেশি দেওয়া হবে তখন কিন্তু আপনার ফুয়েল অপচয় বেশি হবে। তো ইঞ্জিন যে পাওয়ার উৎপাদন করতে কী হবে, তার ফুয়েল খরচটা বেশি হয়ে যাবে। তো বাইক যখন আপনি মডিফাই করছেন, দেখা যাচ্ছে আপনার টায়ার সাইজ আছে 110, আপনি লাগাচ্ছেন 140, তো তখন কী হয়ে যাচ্ছে, আপনার টায়ারটা ভারী হয়ে যাচ্ছে, চাকা ভারী হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কী হবে, আপনার ইঞ্জিন কিন্তু ভারী জিনিসটাকে ঘোরাতে বা টানতে কিন্তু একটা অতিরিক্ত পাওয়ার লাগতেছে, অতিরিক্ত একটা পাওয়ার প্রয়োজন হচ্ছে, যে কারণে বাইক মডিফাই করলে দেখা যায় চাকা বা অন্যান্য সাইড, অর্থাৎ আপনি লুকিং মডিফাই করলে আপনার বাইকের কোনো সমস্যা নাই, আপনি লুকিং মডিফাই করতে পারেন, কিন্তু চাকা, হ্যান্ডেল বা অন্যান্য জিনিস যখন মডিফাই করবেন, বিশেষ করে চাকা, এইগুলো মডিফাই করলে সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল অপচয় বেশি হবে। এটা রোধ করার কোনো অপশান নাই। তো চেষ্টা করুন বাইকের লুকিং মডিফাই করলে সমস্যা নেই, কিন্তু অন্য সাইড মডিফাই না করার, কারণ কোম্পানি একটা চিন্তা করে আপনার জন্য বাইক তৈরি করছে, তো এতে মডিফাই করলে সেক্ষেত্রে দেখা যায় একটু ভিন্নতা চলে আসে, দেখতেও খারাপ লাগে বা রাইড করতেও সমস্যা। ভিউয়ার্স, আরেকটা খুব সিম্পল প্রশ্ন করছেন একজন, যে বাইকের চাকায় এয়ার প্রেশার কত PSI দিতে হবে। তো আমরা অনেকেই মনে করি যে এই হাওয়া দেওয়ার বিষয়টা, অর্থাৎ যে আপনি যখন এয়ার দিবেন, বাইকে এয়ার অ্যাড করবেন, হাওয়া দিবেন, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা নির্দিষ্ট এক জায়গা থেকে হাওয়া দিতে পারি না, বিভিন্ন জায়গায় হাওয়া দিতে হয়, যেখানে ভলকানাইজিং সিস্টেম। তো এদের যে মিটারটা আছে, চেকিং মিটার, মেজারমেন্ট মিটার, এই মিটারটার রেঞ্জ কখনো এক হয় না, আমি কখনো এক পাইনি। তো আপনারা কেমন পাইছেন আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন পাইছেন। আমি সাপোজ বলি যে আমি এক জায়গা থেকে হাওয়া দিচ্ছি 40 PSI, এখন ওই একই হাওয়া আমি 1 মাস চালানোর পরে অন্য জায়গায় যে হাওয়া দেওয়ার জন্য টেস্ট করছে, তখন আমার বলছে যে 50 অর্থাৎ 50 PSI আছে। আমি 40 হাওয়া দিছি, 1 মাস রাইড করার পরে যে 50 হয়েছে, এটা আশ্চর্য বিষয়। তো সেখান থেকে অন্য জায়গায় নিয়ে গেলাম, সেখানে বলছে যে 25 আছে, অর্থাৎ তাদের মিটার পরিমাণটা একই না, এক একজনের মিটারে এক রকম হয়। তো আপনার চেষ্টা করবেন যে বাইকের হাওয়া দেওয়ার সময় যে আদর্শ পরিমাণ হলো 33 PSI, অর্থাৎ আপনার টায়ারে গায়ে দেখবেন লেখা আছে যে কত PSI হাওয়া দিতে হবে। তো 33 PSI দিলে আমরা একটু প্লেয়ার নিয়ে চালাই, এটা সিঙ্গেল, অর্থাৎ একটা প্লেয়ার নিয়ে চালানোর জন্য। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে যেটা আদর্শ পরিমাপ, আপনারা রেয়ার অর্থাৎ পিছনের টায়ারে আপনারা হাওয়া দিবেন 40, অর্থাৎ 40 PSI হাওয়া দিবেন, এবং সামনের চাকায় আপনারা দেবেন 35, পেছন 40 সামনে 35, এটা হলো আদর্শ। তাহলে আপনি যেখানে ওভারলোড নেন, যাই নেন না কেন, আপনার বাইকের পারফরমেন্সটা ভালো পাবেন। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বাইকে পেট্রোল এবং অকটেন একসাথে মিক্স করে চালালে কি সুবিধা। ভিউয়ার্স, বাইকের পেট্রোল এবং অকটেন একসাথে মিক্স করে চালানোর কোনো রকম সুবিধা আছে বলে আমার জানা নেই। তো পেট্রোল এবং অকটেন একসাথে মিক্স করে চালানোর কোনো ফায়দা নেই, কারণ আপনি পেট্রোল চালালে পেট্রোল চালান, অকটেন চালালে অকটেন চালান, দুটো একসাথে মিক্স করার তো কোনো প্রয়োজন নেই। আপনি যখন বাসায় রান্না করেন তখন কি সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে রান্না করে খান, নাকি যখন সরিষার তেল খান সরিষার তেল, যখন সয়াবিন তেল? তা বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে, এমন যে আপনি পেট্রোল চালালে পেট্রোল চালান, অকটেন চালালে অকটেন চালান, তবে দেখা যায় যে পেট্রোলের থেকে অকটেনের মান একটু বেশি, একটু আপডেট। তো আমি কমেন্ট করে থাকি যে পেট্রোলের থেকে অকটেন চালানোটা সব বাইকের জন্য ভালো, বিশেষ করে শীতকালে। তো দেখা যায় গরমকালে আপনি যখন ছোটো সেগমেন্টের বাইক, অর্থাৎ 100cc নিচে যে বাইকগুলো আছে, অকটেন চালালে একটু আপনার বাইকটা গরম হতে পারে, ইঞ্জিন একটু ওভারহিট হতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো পেট্রোল এবং অকটেন একসাথে মিক্স করার চালানোর কোনো দরকার নেই, এবং পেট্রোল এবং অকটেনের যে কোড আছে বাংলাদেশে দেখা যায় একটু কম, সেক্ষেত্রে আপনারা অকটেনটা ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে রেজিস্ট্রেশন সংক্রান্ত, অর্থাৎ বাইক রেজিস্ট্রেশন সংক্রান্ত, যে বাইক রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে। আসলে অডিয়েন্স আপনাকে বলছি যে আপনি উল্লেখ করেননি যে কত সিসির বাইক আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। তো বাইক রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে এবং এককালীন এবং কিস্তিতে কত টাকা লাগে, এ সম্পর্কে আমার ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো বাইক আপনি কিস্তিতে করতে চাইলে, যদি আপনার 100 সিসির বাইক হয়
তো দেখা যাচ্ছে 12-13 হাজার টাকা এবং এককালীন করলে আপনার 17 হাজার টাকা। তো আপনি যদি একটু উল্লেখ করতেন যে কত সিসির বাইক, তাহলে এটা শেয়ার করে বলে দেওয়া যেত। তো সে সম্পর্কে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখবো, আপনারা একটু দেখে নেবেন যে বাইক রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে। তো যেহেতু বাইক রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে গভর্নমেন্ট একটা নির্ধারিত একটা ফি আছে, তাছাড়া যখন আমরা দালালের কাছে যাই তখন দেখা যায় তাছাড়া 3,000 বা 4,000 টাকা বেশি ধরে নেয়। সেক্ষেত্রে আপনাদের অতি জরুরি প্রয়োজন যে বাইক রেজিস্ট্রেশন করতে মূলত গভর্নমেন্ট কত টাকা নিয়ে থাকে, এর জন্য বিশেষ করে ভিডিওটা আপনারা একটু দেখবেন। ভিউয়ার্স, এরপরে এক প্রশ্ন করছেন যে বাইক রেজিস্ট্রেশন কিস্তিতে করতে কত টাকা লাগে, অর্থাৎ কিস্তিতে করতে কত টাকা লাগে এটা আমি একটু ভেঙে বোঝাই দিই। যে বাইক রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশ সরকার একটা সুযোগ করে দিয়েছে, অর্থাৎ আপনি এককালীন আগে বাইক রেজিস্ট্রেশন করতে হতো, সেক্ষেত্রে এখন আপনারা কিস্তিতে করতে পারবেন। অর্থাৎ কিছু অ্যামাউন্ট প্রথম জমা দিতে হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দেওয়ার পরে এরপরে 2 বছর পর পর আপনাকে আবার রিনিউ করতে হবে, ট্যাক্স টোকেনের মাধ্যমে রিনিউ করে 2 বছর পর পর বাকি বকেয়া টাকা জমা দিতে হবে। তো আপনি কিস্তিতে করাটাই সবথেকে ভালো আমার মনে হয়, কারণ আপনি একটা বাইক 10 বছরের রেজিস্ট্রেশন করে দেয় গভর্নমেন্ট। তো 10 বছর আপনি একটা বাইক রাইড না করতে পারেন, দেখা যাচ্ছে 2 বছর বা 3 বছর পরে বাইকটাকে বিক্রি করে দিলেন। তো বিক্রি করলে দেখা যায় সেক্ষেত্রে আপনার কিছু অ্যামাউন্ট কিন্তু কম হচ্ছে, আর বাজেট থেকে কম হচ্ছে। সেক্ষেত্রে আপনার বাইকটাকে যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনার ড্যামেজ কম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার 2 বছর করে বা কিস্তিতে করাটাই ভালো। ভিউয়ার্স, এরপরে বলছেন যে ট্যাক্স টোকেন যে কোনো জায়গা থেকে রিনিউ করা যাবে কিনা। ভিউয়ার্স, যে কোনো জায়গা থেকে আপনি ট্যাক্স টোকেন করতে পারেন। আপনি যদি রংপুরের মানুষ হন তাহলে আপনি বরিশালে এসেও ট্যাক্স টোকেন রিনিউ করতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে। কারণ বাংলাদেশের যে কোনো প্রান্তে এনআরবিসি ব্যাংক বা বিআরটি নির্দিষ্ট বুথে যেয়ে আপনি পুরাতন ট্যাক্স টোকেনটা জমা দিবেন, দিয়ে যে অ্যামাউন্ট আছে, যে আপনার পুরনো ট্যাক্স টোকেনটা যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা জমা দিবেন। জমা দেওয়ার পরে নতুনভাবে ওখান থেকে ট্যাক্স টোকেন রিনিউ করে দেবে। তো আপনি যদি এককালীন রেজিস্ট্রেশন করে থাকে সেক্ষেত্রে আপনার 23 টাকা জমা দিলে আপনি আবার 2 বছরের জন্য ট্যাক্স টোকেন রিনিউ করতে পারবেন। আর যদি কিস্তিতে করা থাকে তাকে নির্দিষ্ট যে পরিমাণ টাকা অ্যামাউন্ট ধরা আছে ওই অ্যামাউন্ট আপনাকে জমা দিতে হবে। ভিউয়ার্স, এরপরে একজন প্রশ্ন করছেন যে বাইকের মালিকানা কতবার পরিবর্তন করা যায়। তো এখানে আমি একটু বিষয়টা বলে দিই যে বাইকের মালিকানা আপনি যতবার ইচ্ছা ততবার পরিবর্তন করতে পারেন। কারণ মনে করেন যে আপনি যখন বাইক ক্রয় করছেন তখন আপনি মালিক, বাইকের মালিক। তখন আপনি যখন বাইকটা আরেকজনের কাছে বিক্রয় করে দিচ্ছেন তখন কি করতে হবে, আপনি মালিকানা হস্তান্তর করতে হবে। আপনি তাকে মালিকানা হস্তান্তর করলে সে যখন বাইকটা আরেকজনের কাছে বিক্রয় করছে সে আবার কিন্তু মালিকানাটা হস্তান্তর করবে। এভাবে দেখা যায় যে বাইকের মালিকানা আপনার যতবার ইচ্ছা ততবার পরিবর্তন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে যে কোনো বিআরটি অফিস থেকে বাইকের মালিকানা পরিবর্তন করা যাবে কিনা বা নাম পরিবর্তন করা যাবে কিনা। আসলে ভিউয়ার্স, যে কোনো বিআরটি অফিস থেকে আপনি করতে পারবেন, অর্থাৎ আপনার বাইকটা যে বাইকটা আপনি ক্রয় করছেন সেই বাইকটা যে বিআরটি থেকে করা, অর্থাৎ যদি আপনার চিটাগাং বিআরটি থেকে করা থাকে আর আপনার বাসা যদি রাজশাহী হয় তাহলে আপনাকে কি করতে হবে, চিটাগাং বিআরটি থেকে ওর নাম পরিবর্তন করে নিতে হবে। অর্থাৎ ফার্স্ট টাইম যে বিআরটি অফিস থেকে করা এই বিআরটি অফিস থেকে আপনাকে নাম পরিবর্তন করতে হবে, অন্য কোনো বিআরটি অফিস থেকে আপনি করতে পারবেন না, নির্দিষ্ট বিআরটিতে যেতে হবে। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে বাইকের নাম পরিবর্তন ও মালিকানা পরিবর্তন কি একই জিনিস। ভিউয়ার্স, আমরা মনে করি যে একই জিনিস, কিন্তু একটু ভিন্নতা আছে। বিষয়টা আমি একটু বলে দিই যে মালিকানা পরিবর্তন অর্থাৎ বাইকের মালিকানা বলতে আপনি যখন বাইকটা বিক্রয় করে দিচ্ছেন, ধরুন যে আপনার বাইকটা আমি ক্রয় করছি, তো আপনার বাইকটা আমি যখন ক্রয় করবো তখন আপনি কী করেন, মালিকানা পরিবর্তন অর্থাৎ একটা স্ট্যাম্পের মাধ্যমে এফিডেভিট করে অর্থাৎ নোটারি পাবলিক থেকে হলফনামা করে উকিল কর্তৃক মালিকানা পরিবর্তন করে দিচ্ছেন। অর্থাৎ আপনার বাইকের মালিকটা আমি, কিন্তু আপনার নামটা পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আপনার নামে বাইক আছে কিন্তু আপনার বাইকের মালিক আমি। এরপরে কি করতে হবে, এরপরে বিআরটি অফিসের নির্দিষ্ট কিছু প্রসেসিং আছে, প্রসেসিং করে আপনি কি করবেন, তখন নাম পরিবর্তন করতে হবে। এর জন্য নির্দিষ্ট কিছু টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, প্রথম মালিকানা পরিবর্তন করতে হবে, তারপর নাম পরিবর্তন করতে হবে। মালিকানা পরিবর্তন না করা পর্যন্ত আপনি নাম পরিবর্তন করতে পারবেন না। তো ভিউয়ার্স, মালিকানা পরিবর্তন এবং নাম পরিবর্তন প্রায় একই বলতে পারেন, কিন্তু একটু ভিন্নতা আছে। অর্থাৎ বাইক আপনার নামে আছে কিন্তু মালিক আমি, বা আপনার নাম থেকে আমি যখন নাম ট্রান্সফার করবো তখন ওটাকে বলা হয় নাম পরিবর্তন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিউয়ার্স, একজন প্রশ্ন করছেন যে কতদিন পর পর ট্যাক্স টোকেন রিনিউ করতে হয়। তো ভিউয়ার্স, 2 বছর পর পর ট্যাক্স টোকেন রিনিউ করতে হয়। আর ট্যাক্স টোকেন যদি রিনিউ না করেন, অর্থাৎ ওখানে যে ডেট দেওয়া আছে, আপনি যে ডেটে ট্যাক্স টোকেনটা তৈরি করছিলেন সেই ডেট থেকে 2 বছর পরে ডেট এক্সপায়ার হয়ে যাবে। তো 2 বছর পরে যখন ডেট এক্সপায়ার হয়ে যাবে, ডেট এক্সপায়ার হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ট্যাক্স টোকেনটা রিনিউ করে নিতে হবে। আবার যে কোনো বিআরটি অফিসে যাবেন, যে আপনি পুরাতন ট্যাক্স টোকেনটা দিবেন, দিয়ে অ্যামাউন্ট জমা দিবেন, দিলে আপনি নতুনভাবে ট্যাক্স টোকেন করে দিবে। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় আছে যে ট্যাক্স টোকেনের ডেট ওভার হয়ে গেলে যদি আপনাকে ট্রাফিক ধরে আটকায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাফিকের কেস হতে পারে, মামলা হতে পারে আপনার বাইকের নামে। তো সেক্ষেত্রে এটা খেয়াল করবেন যে ট্যাক্স টোকেনের ডেট যেন কোনোভাবে ওভার না হয়। ভিউয়ার্সের পর একজন প্রশ্ন করছেন যে বাইকের রেজিস্ট্রেশন যদি শোরুম থেকে করি তাহলে কোনো সমস্যা হবে কিনা।
ভিউয়ার্স, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আপনি বাইকের রেজিস্ট্রেশন, আমরা যখন বাইক ক্রয় করি, নতুন বাইক ক্রয় করি, তখন শোরুম থেকে কাগজপত্র করে নিই। কারণ আমাদের কিস্তিতে যখন বাইক ক্রয় করি বা বিভিন্ন ঝামেলা থাকে, যে কারণে আমরা শোরুম থেকে করি। আসলে শোরুম থেকে বিআরটিতে কোনো চাকরি করে না, বিআরটির ওখানে তারা দালাল বলতে পারেন বা প্রতিনিধি বলতে পারেন। সে প্রতিনিধিরা কী করে, শোরুমের কিছু নির্দিষ্ট প্রতিনিধি আছে, সে শোরুমের কাগজপত্রগুলো করে দেয়, তার আন্ডারে কাজ করে দেয়, বিনিময়ে সে 2000-3000 টাকা এক্সট্রা অতিরিক্ত পারিশ্রমিক নেয়। তো ভিউয়ার্স, আপনি কী করবেন, আপনি নিজেই পেপারগুলো, অর্থাৎ শোরুম পেপার নিয়ে আপনি নিজেই ব্যাংক ড্রপ করে টাকা জমা দিয়ে আপনি নিজেই পেপার জমা দেবেন, তাহলে আপনার 2,000-3,000 টাকা লাগছে না। এটা কিন্তু দালালের আওতায় যাওয়া লাগছে না, আপনি নিজেই করতে পারবেন, আরও দ্রুত কাজ করতে পারবেন। কারণ একটা দালালের হাতে 10টা কাজ থাকে আর আপনার হাতে একটা কাজ, আপনি একটা কাজ দ্রুত করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চেষ্টা করবেন যে নিজে বাইকের রেজিস্ট্রেশন করা, তাহলে আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে না। ভিউয়ার্স, এরপরে একটা প্রশ্ন করছেন যে বাইকের রেজিস্ট্রেশন মেয়াদ কতদিন পর পর আপডেট করতে হয়। তো বাংলাদেশের যে নিয়ম আছে, বাংলাদেশের নিয়ম যে আপনার 10 বছর পর পর আপডেট করতে হয়, অর্থাৎ 10 বছর পর পর আপনার বাইকের মেয়াদ আপডেট করতে হবে, এবং যারা কিস্তিতে করে থাকেন তাদেরকে 2 বছর পর পর আপডেট করতে হয়। আশা করি বুঝতে পারছেন, অর্থাৎ ট্যাক্স টোকেনের মাধ্যমে। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে বাইকের ড্রাইভিং লাইসেন্স করতে কী কী লাগে এবং কত টাকা লাগে। তো ভিউয়ার্স, মূলত বাইকের ড্রাইভিং লাইসেন্সের কয়েকটা স্টেপ আছে, এই সম্পর্কে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তবুও একটু বর্ণনা করে দিচ্ছি আমি, যে বাইকের ড্রাইভিং লাইসেন্স করতে 3,000 থেকে 4,000, অর্থাৎ 3,000 থেকে 4,000-এর নিচে এবং 3,000-এর উপরে, এর ভিতরে অ্যামাউন্ট খরচ হয়ে থাকে। এটা কম বেশি হয়ে থাকে, 3400 টাকা বা 3600 টাকা। এটা হলো মূলত সরকারি খরচ। তো আমরা যখন দালালের আন্ডারে যাই, কাজ করি, তখন দেখা যায় যে আপনার স্বাস্থ্য সনদ, অন্যান্য জিনিস দিয়ে এগুলো করে নেয়। তো ড্রাইভিং লাইসেন্স করতে সর্বপ্রথম আপনার যে যোগ্যতা অর্জন করতে হবে, 8ম শ্রেণী পাস হতে হবে। 8ম শ্রেণী পাস না হলে আপনি ড্রাইভিং করতে পারবেন না। এরপর আপনাকে সুস্থ মস্তিষ্কের বা সুস্থ মানুষ হতে হবে, অর্থাৎ প্রতিবন্ধী হলে হবে না। তো যে কাগজগুলো লাগবে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে, আপনার যে কাগজ লাগবে, যে আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে এবং আপনাকে একটা স্বাস্থ্য সনদ তৈরি করতে হবে, অর্থাৎ আপনি শারীরিক কোনো প্রতিবন্ধী না, বা চোখে আপনি ভালো দেখেন, দূরদৃষ্টি, মানে রাত কানা না। এগুলো যদি একটা সিভিল সার্জনের অফিস থেকে মেডিকেল অফিসার দ্বারা আপনাকে একটা সনদ করে দেবে যে আপনি এগুলো ঠিক আছেন। এরপরে কিছু প্রসেসিং আছে, প্রসেসিং করে আপনি ড্রাইভিংয়ের জন্য আবেদন করবেন। ড্রাইভিংয়ের জন্য আবেদন করার পরে আপনি পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার পাস করার পরে ফিঙ্গার দেবেন, এভাবে ড্রাইভিং লাইসেন্স চলে আসবে। তো দালাল মারফত করলে 6 থেকে 7,000 টাকা খরচ হতে পারে। তো অনেকেই বলে থাকেন যে প্রফেশনাল এবং নন প্রফেশনাল দুইটা ভাগ আছে। তো প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক প্রসেসিং আছে, এগুলো যারা প্রফেশনালি গাড়ি চালায় তারাই বুঝবেন, এবং যারা নন প্রফেশনাল, অর্থাৎ বাইক চালানোর জন্য নন প্রফেশনাল, তো নন প্রফেশনালগুলো 6 থেকে 7,000 টাকা আমাদের দালালের মাধ্যমে নেয়। তো আপনারা নিজে করলে এই খরচটা আপনাদের হবে না। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে ডিজিটাল নাম্বার প্লেট নিতে গেলে কত টাকা লাগে। আসলে ডিজিটাল নাম্বার প্লেট নিতে গেলে কোনো টাকা লাগে না। ওখানে যে অসাধু কিছু মানুষ আছে, তারাই আপনার কাছে টাকা দাবি করে। এমন হয় যে ডিজিটাল নাম্বার প্লেট যখন গ্রহণ করতে যাচ্ছেন, তখন হয়তো লাইন দিতে হচ্ছে, বা ওখানে কিছু কর্মকর্তা আছে যে ভাই আগে আপনার প্লেটটা উঠে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি, আমার কিছু টাকা দেন, 200 বা 400 বা 500 টাকা দেন, আপনার কাজটা আগে করে দিচ্ছে। তো আমরা কী করি, দেখা যাচ্ছে আমার সময় বাঁচানোর জন্য আমি 200-500 টাকা, বা ঝামেলা বাঁচানোর জন্য 200-500 টাকা দিয়ে দেয়। তো আপনারা কী করবেন, ওখানে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই, আপনারা কোনো টাকাই দিবেন না। একটু ধৈর্য ধরবেন, ধরলে আপনার প্রসেসিং অনুযায়ী আপনার প্লেটটা দিয়ে দেবে, তাহলে আপনার কোনো টাকা খরচ হবে না। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্সের পর প্রশ্ন করছেন যে ফিঙ্গারপ্রিন্ট দিতে কী কী কাগজ লাগে। তো ভিউয়ার্স, ফিঙ্গারপ্রিন্ট দিতে আপনার যে কাগজ লাগবে, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা ডকুমেন্ট আছে, কাগজ, এই ডকুমেন্টের কাগজটাকে আপনাকে সাথে নিতে হবে, এবং আপনার অরিজিনাল এনআইডি কার্ড, আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, এটা অরিজিনালটা, মূল কপিটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এটা ফটোকপি নিয়ে গেলে চলবে না, মূলটা অবশ্যই সাথে নিয়ে যাবেন। এবং ওই যে ডকুমেন্ট আছে ফিঙ্গার দেওয়ার জন্য, ওই ফিঙ্গার দেওয়ার জন্য ডকুমেন্টটা নিয়ে যাবেন। এবং আপনি রেজিস্ট্রেশন করার সময়, আবেদন করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন, এই ফোন নাম্বারের বিআরটি কর্তৃপক্ষ থেকে SMS করবে যে অমুক দিন আপনার ফিঙ্গার আছে, আপনি এসে ফিঙ্গার দিয়ে যান। তো SMS পাওয়ার পরে আপনি ফিঙ্গার দিতে যাবেন। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্সের পর একজন প্রশ্ন করছেন ড্রাইভিং পরীক্ষায় কী কী বিষয়ে পরীক্ষা দিতে হয়। তো ড্রাইভিং পরীক্ষায় 3টা বিষয় উল্লেখ থাকে, একটা হলো আপনার রিটেন, প্র্যাকটিক্যাল এবং ভাইভা। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনি 60 মার্কের রিটেন পরীক্ষা দেবেন। রিটেন পরীক্ষা দেওয়ার পরে এরপরে কী করবেন, প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিক্যালে আপনাকে বাইক চালিয়ে দেখাতে হবে। তো বাইক চালিয়ে দেখানোর পরে আপনাকে কী করতে হবে, এরপরে ভাইভা। ভাইভাতে আপনার কী করবে, যে আপনার ট্রাফিক যে রুলগুলো আছে, ট্রাফিক যে সিগন্যালগুলো আছে, ট্রাফিক সিগন্যাল সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনি এখান থেকে উত্তর দেবেন। এরপরে যদি পাস করেন, ওখান থেকে রেজাল্ট আসবে, পাস করার পরে আপনার লার্নারে পায়ে দেখিয়ে দেবে, এরপরে আপনার 80% ড্রাইভিং হয়ে যাবে, অর্থাৎ এরপরে আপনি ড্রাইভিং করতে পারবেন, ওই লার্নার নিয়ে আপনি চলতে পারবেন। ভিউয়ার্সের পরে প্রশ্ন করছিলেন যে বাইকের কাগজপত্র হারাই গেলে করণীয় কী। তো এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বাইকের কাগজপত্র যখন হারিয়ে যায়, আমরা খুবই সমস্যার সম্মুখীন হয়ে থাকি বা পেরেশানিতে থাকি।
তো আপনার বাইকের কাগজপত্র যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম করণীয় কাজ হলো যে অঞ্চলে আপনার বাইকের কাগজপত্র হারাবে, আনুমানিকভাবে যেখানে মনে করবেন যে আমি এখানে হয়তো হারিয়েছি, তো সেই এরিয়ায় সেই থানায় যে আপনি একটা সাধারণ ডায়েরি করবেন, একটা জিডি করবেন যে আপনার বাইকের কাগজপত্র হারিয়ে গেছে। এরপর যে বিআরটি অফিস থেকে আপনি বাইকের রেজিস্ট্রেশন করছিলেন সেই বিআরটি অফিসে আসবেন, এসে এখান থেকে ডুপ্লিকেট ফর্মের জন্য ওখানে অনেক কম্পিউটারের দোকান আছে, ওখান থেকে ডুপ্লিকেট ফর্মগুলো সংগ্রহ করবেন। করার পরে আপনার কাছে যদি আপনার বাইকের ডুপ্লিকেট পেপার থাকে, তাহলে সেটা দেখে ওখানে একটা সেট জমা দেবেন বা ওটা দেখে ফিল আপ করবেন। আপনি নিজেই ফিল আপ করতে পারবেন যে কী কী তথ্য ওখানে পূরণ করতে হবে। এরপর আপনাকে কী করতে হবে, নির্দিষ্ট কিছু টাকা ব্যাংকে জমা দিতে হবে এবং ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে হবে, অর্থাৎ ট্রাফিকে কোনো কেস আছে কিনা, আপনার বাইকের নামে কোনো কেস আছে কিনা, ট্রাফিক অফিস যাবেন, যে বলবেন যে আমার একটা ট্রাফিক ক্লিয়ারেন্স দিতে, তারা দেখে এখান থেকে একটা ক্লিয়ারেন্স দিয়ে দেবে যে আপনার বাইকের নামে কোনো কেস নেই। এরপরে এই কাগজপত্রগুলো জমা দিবেন, দেওয়ার পরে আপনাকে যে SMS করা হবে, নির্দিষ্ট টাইমে ডেকে আবার আপনাকে কাগজটা দেওয়া হবে। তো হারাই গেলে হতাশ হওয়ার কিছু নেই, একটু হয়রানির শিকার অর্থাৎ আপনি অ্যামাউন্ট এবং একটু দৌড়দৌড়ি, এছাড়া আর কিছু না। তো এটাই হলো আপনার বাইকের কাগজপত্র হয়ে গেলে যে প্রসেসিংটা। ভিউয়ার্স, এরপরে প্রশ্ন ছিল যে বাইক বিআরটি শো করাতে গেলে কোনো টাকা পয়সা লাগে কিনা। তো ভিউয়ার্স, বিআরটি পরিদর্শন করাতে গেলে বাইক কোনো টাকা পয়সা লাগে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হয়, দেখা যায় অনেক দালাল থাকে সেখানে, যে আপনার বাইকটা আমি আগে দেখাই দিচ্ছি, অনেক লাইন আছে, আমার যোগাযোগ আছে, আমি প্রথম দেখাই দেবো, আবার কিছু টাকা দেন। তো টাকা চাইলে আপনারা কোনোভাবে টাকা দেবেন না, কারণ বাইকে বিআরটি শো করতে গেলে কোনো টাকা লাগে না, এগুলো দালালের টাকা নেয়। তো আপনি কী করবেন, যে আপনার বাইকটাকে যে ইঞ্জিন নাম্বার এবং বডি নাম্বার এগুলো একটু মুছে, অর্থাৎ ঘাড়ে যে বডি নাম্বার থাকে এবং ইঞ্জিনের তলা যে ইঞ্জিন থাকে, এগুলো মুছে পরিষ্কার করে রাখবেন, যে পরিদর্শক যেন স্পষ্ট বুঝতে পারে। এবং কাগজপত্র রেখে আপনি কী করবেন, যখন পরিদর্শক আসবে আপনার এগুলো চেক করে দেখবে যে আপনার ইঞ্জিন নাম্বার ঠিক আছে কিনা এবং চাষির নাম্বার ঠিক আছে কিনা, এগুলো দেখে আপনার ফাইলে সিগনেচার করে দেবে। আপনি ফাইলটা জমা দেবেন বিআরটি অফিসে, দেওয়ার পরে আপনার নামে একটা বিআরটি কর্তৃপক্ষ অথরাইজ দিয়ে দেবে যে আপনি বাইকটা রোডে তখন চালাতে পারেন। তখন থেকে আপনি ফোরদমে বাইক চালাবেন এবং নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেবে, যে ডেটে আপনি ফিঙ্গার দিয়ে যান। এরপর আপনার ডিজিটাল প্লেট চলে আসবে, ওইভাবে প্রসেসিং চলতে থাকবে। তো বাইক বিআরটি শো করতে গেলে কোনো টাকা লাগে। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে ক্লাস না চেপে যদি গিয়ার শিফট করি বা গিয়ার দিই, তাহলে বাইকের কি কোনো ক্ষতি হবে কিনা। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিউয়ার্স। তো ক্লাস না চেপে যদি আপনি বাইকের গিয়ার শিফট করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বাইকের ক্ষতি হতে পারে। অর্থাৎ রানিং অবস্থায় কী করবে, আপনার গিয়ার বক্স এবং ইঞ্জিন, অর্থাৎ যে ইঞ্জিনের পাওয়ার যে ট্রান্সফার করবে আপনার গিয়ার বক্সে, অর্থাৎ পেনিয়াম, একটা পেনিয়ামের সাথে আরেকটা পেনিয়াম ঘুরতে থাকে। ক্লাস কী করে, এই ঘোরার সংযোগটাকে ভাগ করে দেয়, অর্থাৎ ডিভাইডেড করে দেয় এবং আবার সংযোগ করে। তা আপনি যদি ক্লাস না চাপেন, তাহলে কী হবে, একটা থেকে আরেকটা পেনিয়াম যখন শিফট করবে, তখন এই ঘোরান্ত অবস্থা, দুইটা ঘোরান্ত অবস্থায় যে খাস কাটা, অর্থাৎ খাস কাটা মুখে যে সে অ্যাডজাস্ট হতে চায় না, আর অ্যাডজাস্ট না হলে যদি একটু ত্রুটি হয়, তাহলে আপনার গিয়ার বক্সটা, গিয়ার পেনিয়ামটা ভেঙে যেতে পারে। যে কারণে ক্লাস না চেপে গিয়ার শিফট করলে আপনার গিয়ার পেনিয়ামগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং আপনার ইঞ্জিনের ক্ষতি হতে পারে। যে কারণে গিয়ার শিফট করা বা গিয়ার লস করার ক্ষেত্রে অবশ্যই ক্লাস ব্যবহার করতে হবে। এবং ক্লাস না চেপে যদি আপনি গিয়ার শিফট করেন, সেক্ষেত্রে দেখা যায় গিয়ার শিফট করলে চলবে, হয়তো আপনি 5 বার গিয়ার শিফট করলেন, শিফট হলো, কিন্তু 6 বারের মাথায় আপনার গিয়ার পেনিয়ামটা ভেঙে গেল, এমন হতে পারে। আশা করি ভিউয়ার্স আপনি বুঝতে পারছেন যে ক্লাস না চেপে গিয়ার শিফট করার ফলাফলটা কী হতে পারে। ভিউয়ার্স, এরপরে এক ভাই প্রশ্ন করছেন যে চলন্ত অবস্থায় বাইক বারবার বন্ধ হয়ে যাওয়ার কারণ কি। ভিউয়ার্স, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাইক চলন্ত অবস্থায় যখন আপনি থ্রোটল ছেড়ে দিচ্ছেন, থ্রোটল ছেড়ে দিলে আপনার বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যায়। আর বারবার স্টার্ট বন্ধ হয়ে যাওয়া মানে হঠাৎ আপনার হাইওয়েতে বা রানিং অবস্থায় যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ চলন্ত অবস্থায় আপনার বাইক বন্ধ হয়ে গেলে এটা স্টার্ট দিতে বা কন্টিনিউ করতে একটু ঝামেলার হয়ে যায়। তো চলন্ত অবস্থায় বাইক বন্ধ হওয়ার কয়েকটা স্টেপ আছে, তার ভিতরে প্রধান কারণ হলো আপনার বাইকের আইডল স্পিড, অর্থাৎ আপনার ইঞ্জিন স্টার্ট করার পরে যে থ্রোটল ছেড়ে দিলে যে স্পিডটা থাকে, এই স্পিডটা কমে যাবে। অর্থাৎ দেখা যায় যে অনেকক্ষণ আপনার বাইকের আইডল স্পিড রাখতে হবে 1400 RPM-এর উপরে। তো সেখানে কী হয়েছে, অনেক সময় 1100, 1200 বা 1000-এর নিচে যে সময় চলে আসে, সে সময় কী হয়, আপনি থ্রোটল যখন ছেড়ে দেন, তখন আপনার আইডল স্পিডটা কম হয়ে যায় এবং আইডল স্পিডটা কম হয়ে গেলে তখন আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনার আইডল স্পিডটা বাড়াতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইকে যখন আপনি রাতে যখন হেডলাইট জ্বালান, তো হেডলাইট জ্বালানোর ক্ষেত্রে একটা ইঞ্জিনে একটা অতিরিক্ত প্রেশার পড়ে, যেহেতু আর্মেচার কয়েল থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যখন আপনি হেডলাইট দিবেন, তখন একটা এক্সট্রা ওভারলোড পড়বে। এই ওভারলোডের কারণে দেখা যায় যে আপনার RPM কম থাকলে সেক্ষেত্রেও আপনার বাইক রাত্রে বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে প্রথম খেয়াল করতে হবে যে আপনার বাইকের আইডল স্পিড ঠিক আছে কিনা। যদি আইডল স্পিড ঠিক থাকে, তাহলে দ্বিতীয় দেখবেন যে আপনার আইডল স্পিড যদি 1500 বা 1400 RPM থাকে,
দ্বিতীয়ত দেখবেন যে আপনার স্পার্ক প্লাগে কোনো প্রবলেম হয়েছে কিনা, অর্থাৎ স্পার্ক প্লাগটা ক্লিন করবেন অথবা চেঞ্জ করবেন। এরপরে যদি এটা ঠিক থাকে, স্পার্ক প্লাগ যদি সঠিক থাকে, স্পার্ক প্লাগ সঠিক আছে কিনা কীভাবে বুঝবেন যে আপনার স্পার্ক প্লাগ সঠিক আছে? আপনার স্পার্ক প্লাগের মাথাটা যদি বাদামি আকার ধারণ করে, অর্থাৎ কালো ভিজা না থাকে, বাদামি আকার ধারণ করে, তাহলে বুঝবেন যে আপনার স্পার্ক প্লাগ সঠিক আছে। আর যদি কালো বা ভেজা থাকে, অর্থাৎ আপনার স্পার্ক প্লাগটা ভিজা ভিজা বা কালো হয়ে গেছে, কালি পড়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার এয়ার ফুয়েল মিক্সার ঠিক নেই, যে কারণে স্পার্ক প্লাগ কালো হয়ে গেছে। তো স্পার্ক প্লাগ যদি সঠিক থাকে, সঠিক থাকলে এরপরে আপনি কী করবেন যে আপনার এয়ার এবং ফুয়েল মিক্স, যে এয়ার স্ক্রু এবং ফুয়েল স্ক্রু, অর্থাৎ আপনার যাদের কার্বোরেটর টাইপ বাইক তাদের এই সমস্যাটা হতে পারে যে এয়ার এবং ফুয়েল মিক্সার সঠিকভাবে না থাকলে, অর্থাৎ কার্বোরেটর টিউনিং যদি আপনার সঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার বাইক চলন্ত অবস্থায় বারবার বন্ধ হয়ে যেতে পারে। তো আপনি প্রথম দেখবেন যে আপনার আইডল স্পিরিট ঠিক আছে কিনা, এরপরে দেখবেন আপনার স্পার্ক প্লাগ, তৃতীয়ত দেখবেন আপনার বাইকের কার্বোরেটর টিউনিং যদি সঠিক না থাকে, সেক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে। এবার চতুর্থত দেখবেন যে আপনার ভাল্ব অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ রকার অ্যাডজাস্টমেন্ট, ইনটেক এবং অ্যাডজাস্ট ভাল্ব, এটা অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে না, অর্থাৎ যেহেতু ওর ভিতরে মুভিং পার্ট সবসময় রকার ওঠানামা করে, একসময় ক্ষয় হয়ে যায় বা তার নির্দিষ্ট যে রেঞ্জ থাকে রেঞ্জ ছাড়া চলে আসে, অর্থাৎ গ্যাপ হয়ে যায় বেশি। তো এই গ্যাপটা যদি বেশি হয়ে যায়, যদি অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার বাইক স্টার্টটা বন্ধ হয়ে যেতে পারে। তো অ্যাডজাস্ট এবং ইনটেক ভাল্বের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, অর্থাৎ ইনটেক ভাল্ব 0.8 মিলিমিটার এবং অ্যাডজাস্ট হলো 0.15 মিলিমিটার। এই দুইটা অ্যাডজাস্ট সঠিক করলে, বা কম বেশি হতে পারে বাইক ভেদে, এই দুইটা সঠিক করলে আপনার বাইক স্টার্ট বন্ধ হবে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে চারটা জিনিস আপনারা চেক করবেন, তাহলে আপনার বাইক রানিং অবস্থায় বারবার বন্ধ হবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। ভিউয়ার্স, এরপরে একজন প্রশ্ন করছেন যে ভাইয়া আমি একটি বাইক কিনতে চাই, তো কার্বোরেটর টাইপ বাইক কিনবো নাকি ফুয়েল ইনজেকশন অর্থাৎ এফআই বাইক কিনবো? তো এটি একটি বর্তমান সময় উপযোগী একটা ভালো প্রশ্ন যে আপনি কার্বোরেটর টাইপ বাইক কিনবেন নাকি এফআই সিস্টেম কিনবেন। তো দেখা যায় যে এখন টেকনোলজি, অর্থাৎ আপনার টেকনোলজি আপডেট হচ্ছে, যে প্রযুক্তি কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় যে কার্বোরেটর হলো ওল্ড মডেল বা ওল্ড স্টেট একটা টেকনোলজি। সেক্ষেত্রে আমাদের ফুয়েল বা এবিএস ব্রেকিং পদ্ধতি, যে আস্তে আস্তে বাইকের যে সেগমেন্টগুলো আসতেছে, ভালো আপডেট পদ্ধতি আসতেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি গ্রামে হয়ে থাকেন, তো আপনি এখানে উল্লেখ করেননি যে আপনার বাড়ি কোথায়, কোন অঞ্চলে, তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি গ্রামে হয়ে থাকেন, বর্তমানে যদি আপনি বাইকটা গ্রামে রাইড করতে চান, সেক্ষেত্রে আপনাকে কার্বোরেটর টাইপ বাইক কিনতে হবে। আর যদি আপনি শহরের উপরে বাইক রাইড করতে চান, থাকতে চান, তাহলে এফআই বাইক কিনতে হবে। কারণ কার্বোরেটর টাইপ বাইক গ্রামে এই জন্য কিনবেন যে গ্রামে আপনার ফুয়েল ইনজেকশন অর্থাৎ এফআই বাইকগুলো সার্ভিস করার মতো ভালো সার্ভিস পয়েন্ট নেই। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, হঠাৎ করে একটু প্রবলেম হলো আপনার এফআই বাইকে, আপনাকে শহরে আসতে হবে। তো শহরে যদি আপনি বাইকটা স্টার্ট না করতে পারেন, তাহলে বাইকটা কী করে শহরে নিয়ে আসবেন? আর শহরের সার্ভিস পয়েন্টের একজন তো আপনার হোম সার্ভিস দেবে না, যে বাসায় যেয়ে আপনার বাইকটা সার্ভিস করে দেবে, এমন তো সম্ভব না। সেটা কী করতে হবে, আপনার বাইকটাকে অন্য গাড়িতে করে শহরে নিয়ে আসতে হবে, এনে তারপর আপনাকে সার্ভিস করতে হবে। এটা খুবই একটা ঝামেলার ব্যাপার। কিন্তু আপনি যদি কার্বোরেটর টাইপ বাইক নেন, তাহলে গ্রামে যে কোনো জায়গা থেকে আপনি কার্বোরেটর টাইপ বাইক সার্ভিস করতে পারবেন। সেক্ষেত্রে আপনার হয়রানির শিকার হতে হবে না। আর আপনি যদি শহরে থাকেন, তাহলে আপনি এফআই সিস্টেম বাইক নিলেন, দেখা যায় যে কোনো প্রবলেম হলে শহরে যে কোনো জায়গা থেকে আপনি এফআই সার্ভিসটা করে নিতে পারবেন। এটা হলো একটা ফ্যাসিলিটি। তো ভিউয়ার্স, আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি শহর হলে এফআই বাইক নেবেন এবং আপনি গ্রামে হলে কার্বোরেটর টাইপ বাইক নেবেন। তো দেখা যায় যদি আপনার সার্ভিস পয়েন্ট গ্রামেও থেকে থাকে, তাহলে এফআই বাইক নেবেন, কারণ এফআইটা আপডেট টেকনোলজি। যেহেতু এটা আপডেট টেকনোলজি এবং এর অনেক কিছু ভালো দিক আছে, যে দিকগুলো বিবেচনা করলে এফআই বাইকটা ভালো। তো সার্ভিসের কথা চিন্তা করলে এই দুইটা জিনিস আপনি খেয়াল রাখবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে ভাইয়া আমি ইন্ডিয়াতে থাকি, কিন্তু বাংলাদেশে আমার আত্মীয় আছে, রিলেটিভ আছে, তো বাংলাদেশের বাইকের দাম এত বেশি কেন? আমাদের ইন্ডিয়াতে বাইকের দাম অনেক কম, তুলনামূলক 2.5 গুণ কম। ভিউয়ার্স, এখানে আমি একটু কথা বলে দিই যে বাংলাদেশ এবং ভারতের যে টাকার মান বাটা করলে, অর্থাৎ ভারতের যে টাকা হবে তার সাথে 1.2 বাংলাদেশের টাকা গুণ করতে হবে। অর্থাৎ ভারতে যদি 1 টাকা হয়, তাহলে বাংলাদেশে হবে 1 টাকা 20 পয়সা। তো এই বিষয়টা বিবেচনা করলে দেখা যায় যে বাইকের দাম কম বেশি। বাইকের দাম কম বেশি হওয়ার কারণ হলো বাংলাদেশ সরকারের ত্রুটিটা, এটা গভর্নমেন্টের ব্যাপার। তো দেখা যায় আপনার ইন্ডিয়াতে যে বাইক উৎপাদন করতেছে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু কোনো উৎপাদন কেন্দ্র নেই, অর্থাৎ বাইক তৈরির কোনো কারখানা নেই, ইন্ডিয়া থেকে আমদানি করে। তো ইন্ডিয়া থেকে আমদানি করলে বাংলাদেশ সরকারকে ভ্যাট দিতে হয় 125, অর্থাৎ 125%। আগে ছিল 100% ভ্যাট দিতে হতো, অর্থাৎ আপনি 1 টাকার
জিনিসের মূল্য যদি আপনি আমদানি করেন, অর্থাৎ আপনি ইন্ডিয়া থেকে 1 টাকার কোনো জিনিস ক্রয় করলেন, এটা আপনি বাংলাদেশে আমদানি করলেন, আমদানি করলে আপনার বাংলাদেশ সরকারকে 1 টাকা 25 পয়সা ভ্যাট দিতে হবে। তো দেখা যায় যে আপনি 1 টাকা জিনিস ক্রয় করলেন, বাংলাদেশে আপনার ভ্যাট দিতে হচ্ছে সরকারে 1 টাকা 25 পয়সা। অদারওয়াইজ আপনার ট্রান্সপোর্ট খরচ, আপনার লেবার খরচ, বিভিন্ন খরচ বা আপনার কাস্টম পেপারস, বিভিন্ন কাজ কাম করতে আরও বেশি খরচ হয়ে যাচ্ছে। মনে করেন যে 1.5 টাকা খরচ হয়ে যাচ্ছে, 1 টাকা 50 পয়সা আপনার খরচ হয়ে যাচ্ছে। তাহলে আপনি 1 টাকা কিনছেন, 1 টাকা 50 পয়সা খরচ, তাহলে 2.5 টাকা মূল্য পড়ে যাচ্ছে। তাহলে আপনাকে কোম্পানি যেহেতু লাভ করবে, আপনার কাছে বাইকটা বিক্রি করবে, বা আপনার বাইকটাকে যে 5 বছর সার্ভিস দিতে হবে, ফ্রি সার্ভিস, এইগুলো বিবেচনা করে কোম্পানি একটা দাম নির্ধারণ করে থাকে। যে দাম নির্ধারণ করলে দেখা যায় যে বাংলাদেশে বাইকের দাম অনেক বেশি পড়ে যায়, যেটা মানুষের ক্রয় সীমার বাইরেও চলে যায়। ইন্ডিয়াতে বাইক ক্রয় করা কিন্তু অ্যাভেলেবল, কারণ খুব কম টাকায় বাইক পাওয়া যায়, ভালো ভালো সেগমেন্টের বাইক পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে মিনিমাম একটা ভালো বাইক কিনতে হলে আপনার 2 লাখ টাকার উপরে বাজেট রাখতে হবে। 2 লাখ টাকার উপরে বাজেট না হলে একটা ভালো বাইক কিনতে পারবেন না। তো ভিউয়ার্স, আসলে এটা বাংলাদেশ সরকারের আইনের ত্রুটি, যে কারণে বাংলাদেশে আপনার বাইকের মূল্য বেশি। আশা করি আপনি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন, ভাইয়া আমি একটা কোম্পানি জব করি, আমাকে অনেক পথ রান করতে হয়, যাতায়াত করতে হয়, তো আমি কোন কোম্পানির বাইক কিনলে আমি ভালো মাইলেজ পাবো এবং সাশ্রয়ী হবে, আমার ফুয়েল সাশ্রয়ী? ভিউয়ার্স, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন কোম্পানির বাইক কিনলে আপনি তেল সাশ্রয়ী, অর্থাৎ আপনি ফুয়েল সাশ্রয়ী পাবেন। যেহেতু আপনি কোম্পানি জব করেন, আপনার বেশি পথ রান করতে হয়, তো সেক্ষেত্রে আপনাকে একটু খেয়াল করতে হবে যে সিসি যত কম হবে তত আপনার মাইলেজ বেশি হবে। অর্থাৎ আপনি যদি, এখানে আমি আপনাকে সাজেস্ট করব বিশেষ করে টিভিএস কোম্পানির যে টিভিএস মেট্রো বা টিভিএস ইএস, মানে যে সেগমেন্টের বাইক আছে, বা সুজুকির হায়াতি যে 100 সিসি বা 110 সিসির বাইক আছে, এই বাইকগুলো। আর দ্বিতীয়ত আপনাকে আমি হোন্ডা কোম্পানির একটু সাজেস্ট করব যে হোন্ডা ড্রিম নিউ এবং লিভো। অর্থাৎ লিভো থেকে আপনার হোন্ডা ড্রিম নিউ মাইলেজ ভালো পাবেন, মেবি 70+ আপনি মাইলেজ পাবেন হোন্ডা ড্রিম নিউ। এবং গাড়িটা উচ্চতার দিক থেকে ভালো, যেটা আপনি রাইড করলে আপনি কষ্ট ফিল করবেন না। অর্থাৎ গাড়ির উচ্চতা অনুযায়ী হোন্ডা ড্রিম নিউটা খুব ভালো এবং ভালো মাইলেজ পাবেন। তো এছাড়া অন্য কোম্পানির যে বাইক, আপনি যদি হিরো হোন্ডা স্প্লেন্ডার বা ফ্যাশনার প্রো এই বাইকগুলো নিতে চান, সেক্ষেত্রে আপনার 60 মাইলেজ হবে। তো আপনি হোন্ডা ড্রিম নিউ এবং টিভিএসের যে বাইকগুলো আছে, এই বাইকগুলো নিলে আপনি 70+ মাইলেজ পাবেন। তো এখানে দেখা যায় যে আপনি অন্য একটু বিষয় বিবেচনা করলে, যদি আপনি মাইলেজ 60 রাখতে চান, তাহলে অন্য কোম্পানি পরিবর্তন করতে পারেন। কিন্তু 60-এর উপরে গেলে এই 2 কোম্পানির বাইকের বাইরে আপনি 60-এর উপরে যাইতে পারবেন না। 60-এর উপরে মাইলেজ পেতে হলে আপনাকে টিভিএস এবং হোন্ডা কোম্পানির ভিতরে প্রবেশ করতে হবে। এর বাইরে কোম্পানি গেলে আপনি 60-এর বেশি মাইলেজ পাবেন না। তো আমি আপনাকে সাজেস্ট করবো হোন্ডা ড্রিম নিউ নেওয়ার জন্য। যদি আপনার বাইকটা পছন্দ হয় তাহলে বাইকটা ক্রয় করতে পারেন। ভিউয়ার্স, এরপর একজন প্রশ্ন করছেন যে ভাইয়া আমার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়, স্বাভাবিক ছাড়া অতিরিক্ত হিট হচ্ছে। তো ভিউয়ার্স, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিশেষ করে আমাদের এখন গরমকাল চলে বাংলাদেশের তাপমাত্রা বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইঞ্জিন ওভারহিট হয়, ইঞ্জিন হিট হবে, কিন্তু ওভারহিট কী কারণে হয়ে থাকে? তো ওভারহিট হওয়ার কয়েকটা কারণ আছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো আপনার বাইকের ইঞ্জিন অয়েল। অর্থাৎ ইঞ্জিন অয়েল যদি ওভার হয়ে যায়, অর্থাৎ আপনি একটা ইঞ্জিন অয়েল ইন করছেন, এখানে আপনার 1000 বা 1200-1300 কিলোমিটার চলে গেছে, এরপরে কিন্তু আপনার ইঞ্জিন ওভারহিট হবে। ইঞ্জিন কেন ওভারহিট হবে? আপনার যে ইঞ্জিন অয়েলের যে ভিসকোসিটি, অর্থাৎ যে আঠালোক্ত ছিল, সেই আঠালোক্ত আস্তে আস্তে কমে যায়, ভিসকোসিটি কমে যায়। তো ভিসকোসিটি কমে গেলে আপনার ইঞ্জিন অয়েলটা হালকা হয়ে যাবে। আর ইঞ্জিন অয়েল হালকা হলে আপনার ইঞ্জিনের কুলিং সিস্টেম বা মুভিং যে সিস্টেমগুলো আছে, এইগুলো সব জায়গায় কিন্তু ঠিকভাবে আপনার মুভ করতেছে না করলে সময় কী হবে, আপনার ইঞ্জিনটা অতিরিক্ত গরম হবে। ভিউয়ার্স, এরপর আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো যে আপনার বাইকের ইঞ্জিনের যে সিলিন্ডার ব্লক, অর্থাৎ আমরা অনেকে কি করি যে বর্ষাকালে কাদা গার্ড ব্যবহার করি বাইকের ইঞ্জিনে, কি করি ইঞ্জিনের তলায় যেন ধুলো ময়লা না লাগে, এজন্য ইঞ্জিনের সামনে আমরা একটা গার্ড ব্যবহার করি। এটা মডিফাই করে নিই, এটা কোম্পানি কর্তৃক না, এটা বিভিন্ন শপ থেকে আমরা এটা মডিফাই করে লাগিয়ে নিই, যাতে আমার ইঞ্জিনের তলাটা ফ্রেশ থাকে। ভিউয়ার্স, এটা একটা মারাত্মক সমস্যা যে আপনার বাইকের ইঞ্জিনটা কিন্তু এয়ার কুলড। ওয়াটার কুল ইঞ্জিন হলে সেটা ভিন্ন কথা, লিকুইড কুল ইঞ্জিন হলে সেটা ভিন্ন কথা। তো আপনার এয়ার কুল ইঞ্জিনে যদি এয়ারটা সব জায়গায় না লাগে, শুধু সিলিন্ডারে লাগালে হবে না, ইঞ্জিনের গায়েও এয়ার লাগানোর প্রয়োজন আছে। তো আপনার এয়ারটা যদি সঠিকভাবে না পৌঁছায় আপনার বাইকে ইঞ্জিনে, তাহলে আপনার ইঞ্জিন তো ওভারহিট হবে, কারণ আপনার কুলিং সিস্টেমটা আপনি বন্ধ করে রাখছেন। তাহলে আপনার ইঞ্জিনটা কুল হবে কী করে, ঠান্ডা হবে কী করে? এজন্য ইঞ্জিন গার্ড কভারটা আপনারা ব্যবহার করবেন না। কাদা লাগুক, ধুলো ময়লা লাগুক, এগুলো পরিষ্কার করবেন, কিন্তু গার্ড কভার ব্যবহার করবেন না, তাহলে আপনার ইঞ্জিন ওভারহিট হবে। ভিউয়ার্স, এরপর আরেকটা আছে যে ক্লাচ অ্যাডজাস্টমেন্ট।
আপনার বাইকের ক্লাচ অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ ক্লাচ ফ্রি ফেলে যদি সঠিক না থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হতে পারে। আর ইঞ্জিন ওভারহিট হওয়ার আরেকটা কারণ আছে, আপনার ক্লাচ প্লেট ক্ষয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ইঞ্জিন ওভারহিট হয়। ভিউয়ার্স, এছাড়া যদি আপনি যে কম সেগমেন্টের বাইকে যদি অকটেন ব্যবহার করেন, অর্থাৎ 100 সিসির বাইক বা 110 সিসির বাইক বা 80 সিসির যে বাইকগুলো আছে এগুলো গরমের সময় যদি আপনি অকটেন ব্যবহার করেন, তাহলে অকটেন ব্যবহার করলে আপনার বাইকের ইঞ্জিনটা ওভারহিট হবে। এছাড়া আরেকটা কারণ আছে যে আপনার বাইকের সিলিন্ডার ব্লকের ভিতরে আস্তে আস্তে ময়লা জমে যায়, যেখানে আপনার ইয়ারগুলো প্রবেশ করে। তো ওই সিলিন্ডার ব্লকটা ভালো করে পরিষ্কার করবেন, আপনার ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখবেন, যাতে আপনার ইয়ারটা সম্পূর্ণভাবে যেন লাগে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে আপনার ইঞ্জিন ওভারহিট হওয়ার যে কারণগুলো আমি বললাম। তো এই কারণগুলো যদি আপনার বিদ্যমান থাকে তাহলে এই কারণগুলো সংশোধন করবেন, তাহলে আপনার ইঞ্জিন আশা করি ওভারহিট হবে না। ভিউয়ার্স, এরপরে একজন প্রশ্ন করছেন যে কার্বোরেটর ওভারফ্লো হলে করণীয় কি? সার্ভিস পয়েন্ট থেকে কয়েকবার সার্ভিস করাইছে কিন্তু তারপরেও কার্বোরেটর ওভারফ্লো হচ্ছে। তো কি কারণে কার্বোরেটর ওভারফ্লো হয় এবং কিভাবে এটা সমাধান পেতে পারে? ভিউয়ার্স, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কার্বোরেটর ওভারফ্লো, বিশেষ করে শীতকালে কার্বোরেটর ওভারফ্লো হয়ে থাকে বেশি। তো কার্বোরেটর ওভারফ্লো হওয়ার প্রথমত কারণ হলো যে আপনার মূল যে সত্য যে ভেজাল ফুয়েল, আপনার ফুয়েলের ভিতরে ময়লা এবং ভেজাল থাকলে আপনার কার্বোরেটর ওভারফ্লো হবে। তো কার্বোরেটর ওভারফ্লো হলে আপনি কি করবেন? কার্বোরেটর ওভারফ্লো মূলত যে কারণটা যে আপনার ভেজাল ফুয়েল যদি থাকে তাহলে কার্বোরেটর ওভারফ্লো হবে। তাছাড়া আপনার কার্বোরেটরের ভিতরে একটা ভাল্ব আছে, নিডল ভাল্ব, এবং একটা ফ্লট চেম্বার আছে। তো এই ভাল্বটার কাজ হলো যে যতটুকু ফুয়েল আপনার কার্বোরেটরে প্রয়োজন ততটুকু সে সরবরাহ করবে, এরপরে আপনার সরবরাহ লাইনকে অফ করে দেবে। এটা হলো অটোমেটিক্যাল সিস্টেম। অর্থাৎ মনে করেন যে ফ্লোট চেম্বার, এই ফ্লোট চেম্বারটা তলায় যখন ফুয়েল থাকবে তখন ফ্লোট চেম্বারটা ভেসে উঠবে, আর ভেসে উঠলে আপনার ভাল্বটা অফ করে দিবে। আর যখন ফ্লোট চেম্বারের নিচে যখন ফুয়েল থাকবে না তখন আপনার ফ্লোট চেম্বারটা নিচে চলে আসবে, আর নিচে চলে আসলে আপনার ভাল্বটা অন হয়ে যাবে। এই হলো কার্বোরেটরের ভিতরে সিস্টেম। তো এই সিস্টেমটা যদি আপনার ফ্লোট চেম্বার লিক হয়ে যায়, অর্থাৎ এই যে ভাসমান যে জিনিসটা আছে সোল্ট আছে, এই সোল্টটা যদি আপনার লিক হয়ে যায়, লিক হয়ে অর্থাৎ কি ওটা একটা ফাঁকা জায়গা ভাসানোর জন্য ভিতরে স্পেস আছে, এটা লিক হলে ভিতরে ফুয়েল ঢুকবে, ভিতরে ফুয়েল ঢুকলে তো ডুবেই থাকবে নৌকার মতো আর কি। তো যদি ওটা ডুবে থাকে তাহলে কি হবে? আপনার ভাল্বটা অটোমেটিক্যাল অন হয়ে আছে। তো অটোমেটিক্যাল অন হয়ে থাকলে আপনার কার্বোরেটর ওভারফ্লো হবে, অর্থাৎ তার যেটা তরলের যে চাপ আছে চাপটা সে নিতে পারবে না। তো আপনাকে চেক করতে হবে আপনার ফ্লোট চেম্বারে যে আপনার ফ্লোট যেটা আছে এই ফ্লোটটা আপনার যে সোল্ট আছে ফ্লোট সোল্ট, এই সোল্টটা লিক হয়েছে কিনা। যদি লিক না হয় তাহলে দেখবেন যে আপনি কার্বোরেটরটা ক্লিন করবেন। কার্বোরেটর ক্লিন করে যে নিডল ভাল্ব আছে এই ভাল্বের মুখে ময়লা থাকতে পারে, ভালো করে ক্লিন করবেন। ক্লিন করে যদি আপনার ফুয়েল ফিল্টারটা পরিবর্তন করে দিবেন, ফুয়েল ফিল্টার পরিবর্তন করে ট্যাঙ্কিটা ক্লিন করে দিবেন যাতে কোনো ময়লা সরবরাহ না থাকে। মানে ফুয়েল লাইনটাকে পুরোপুরি ক্লিন করবেন। ফুয়েল লাইনটা ক্লিন করার পরে আশা করি আপনার কার্বোরেটর ওভারফ্লো হবে না। আর যদিও হয় তারপরে যে নিডল যে ভাল্ব আছে এই ভাল্বের মাথাটা অনেক সময় ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গেলে পুরোপুরি ভিতরে খেলতে পারে না, তখন এই ভাল্বটা আপনি চেঞ্জ করবেন। তো অনেকেই দেখা যায় যে ভাল্ব চেঞ্জ করার পরে হয় না। তো যে ভাল্ব যে সংযোগ জায়গাটা, এই সংযোগ জায়গাটা যদি গ্যাপ থাকে তাহলে তো আপনার ফুয়েল সরবরাহ অফ হবে না। তো এই দিকগুলো বিবেচনা করতে হবে যে আপনার ঠিকঠাকভাবে অর্থাৎ সঠিক সময়ে আপনার ভাল্বটা অন অফ হচ্ছে কিনা। যদি সঠিক সময়ে আপনার ভাল্ব অন অফ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কার্বোরেটর ওভারফ্লো হবে। শীত হোক গরম হোক এটা কোনো বিষয় না, আপনার কার্বোরেটর ওভারফ্লো হবে। আপনি যদি ভালো ফুয়েলও ব্যবহার করেন তবুও ওভারফ্লো হবে, খারাপ ফুয়েল ব্যবহার করলেও ওভারফ্লো হবে, কারণ আপনার ভাল্ব যদি কাজ না করে এটা হয়ে যাবে। তো আপনি চেষ্টা করবেন যে আপনার ভাল্বটা চেক করানোর জন্য যে সার্ভিস পয়েন্ট থেকে কাজ করাইছেন, তো সেই সার্ভিস পয়েন্টে যাবেন, যে বলবেন যে আমার ভাল্বটা চেক করে দেন যে সরবরাহটা ঠিক আছে কিনা। অর্থাৎ আপনার কার্বোরেটরটা সেট করবে, সেট করে উনি ফুয়েল সরবরাহ দিয়ে দেখবে যে আপনার কার্বোরেটরটা সঠিক আছে কিনা। তো যদি আপনার এই দিকগুলো বিবেচনা করলে বা এইগুলো সার্ভিস করলে আশা করি আপনার কার্বোরেটর আর ওভারফ্লো হবে না। আশা করি প্রশ্ন উত্তরটি পেয়েছেন। ভিউয়ার্সের উপর একজন প্রশ্ন করছিলেন যে বাইকের চাকায় এয়ার প্রেশার কত দিতে হবে, আদর্শ পরিমাপটা একটু বলবেন। তো ভিউয়ার্স, এটাকে আমি ইতিপূর্বে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি যে বাইকের চাকায় এয়ার প্রেশার কত দিতে হবে। তো কোম্পানি রিকমেন্ড করে 28/33, অর্থাৎ আপনার সামনের চাকা 28 এবং পেছনের চাকা 33 PSI। তো আপনি একটা জিনিস ফলো করে দেখবেন, আমি আবার একটু স্মরণ করে দিতে চাই যে আপনি এক জায়গা থেকে হাওয়া দিলেন, অর্থাৎ এক জায়গা থেকে 33 PSI হাওয়া দিলেন, অন্য জায়গায় যেয়ে আবার পরিমাপ করে দেখবেন যে আপনার 33 PSI নাই। কারণ এই যে এদের যে মেজারমেন্ট মিটার, হাওয়া পরিমাপ করার যে PSI মিটার, এই মিটারগুলো সঠিক না, এক একজনের এক এক রকম ত্রুটিযুক্ত মিটার। যে কারণে আমি আপনাকে রিকমেন্ড করব যেটা আদর্শ পরিমাপ, আপনি রেয়ার অর্থাৎ পিছনের টায়ারে হাওয়া দিবেন 40 PSI এবং সামনের চাকায় হাওয়া দিবেন 35 PSI। এটা হলো আদর্শ যে কোনো সেগমেন্টের যে কোনো টায়ারে এই PSI অর্থাৎ আপনার সামনের 35 এবং পেছনের 40
হাওয়া দিবেন, দিলে আপনার যখন পিলিয়ন বা ওভারলোড যাই হোক না কেন তখন আপনার মাইলেজও ভালো পাবেন এবং আপনার টায়ারটাও নষ্ট হবে না। এটা হলো আদর্শ পরিমাপ ভিউয়ার্স। তাহলে সামনে 35 এবং পেছনের চাকায় 40, এটা হলো আদর্শ পরিমাপ। এই হাওয়াটা আপনি দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। এরপর একজন প্রশ্ন করছেন, ভাইয়া আমার বাইকের ক্লাচ প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এর কারণ কি? তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিউয়ার্স। আমি জানি না যে আপনি নতুন বাইক কিনছেন বা নতুন ড্রাইভ করছেন কিনা। তো নতুন যারা ড্রাইভ করে এরা অনেকক্ষণ কি করে যে হাফ ক্লাসে বাইক চালায়, আর হাফ ক্লাসে বাইক চালালে বাইকের ক্লাচ প্লেট নষ্ট হতে দিতে হবে, এটাই চূড়ান্ত। তো ভিউয়ার্স, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এটা আপনার সমস্যা হতে পারে। আর আপনি যদি নতুন না হয়ে অন্য কারোর দিয়ে যদি আপনি বাইক চালান বা যে চালাতে পারে না হাফ ক্লাসে বাইক চালায়, তো হাফ ক্লাসে বাইক চালানোটা কি এ সম্পর্কে আমার ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন যে হাফ ক্লাসে বাইক চালানো কি। অর্থাৎ দেখেন যে আপনি এক জায়গায় বাইকটা দাঁড় করার পরে আপনার 2টা গিয়ার আছে বা 3টা গিয়ার আছে, কি করলেন আপনি ক্লাচ হালকা চেপে হালকা হালকা ক্লাচ চালায় এবং থ্রোটল খুব বেশি দিলেন, তাহলে কি করতেছে আপনার ক্লাচটা কিন্তু পুরোপুরি কাজ করতেছে না, অর্ধ কাজ করতেছে। তো অর্ধ কাজ করলে যে ঘর্ষণে কি হয়ে যায়, ক্লাচ প্লেটটা আপনার ক্ষয়ে যায়। যেহেতু এটা ঘূর্ণনশীল মেটাল, যে আস্তে আস্তে এটা ক্ষয়ে যাবে। তো আপনি হাফ ক্লাসে বাইক চালালে সেক্ষেত্রে কি করতে হবে, হাফ ক্লাসে বাইক চালানোটা বাদ দিতে হবে। অর্থাৎ আপনার যেখানে যেমন গিয়ার রেশিওটা মানতে হবে। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে বাইকের স্পিড অনুযায়ী গিয়ার রাখবেন। অর্থাৎ আপনি ব্রেক করলেন, আপনার গিয়ার সবকটা আছে, কি করলেন আপনি গিয়ারটা কমালেন, গিয়ার কমাই আপনি আবার রান করে আবার গিয়ার শিফট করলেন, তাহলে আপনার হাফ ক্লাস আর বাইক চালানো লাগলো না। তো আপনি গিয়ার থাকা অবস্থায় যদি আপনি আরপিএম বেশি দিয়ে থ্রোটল বেশি দিয়ে যদি ওখান থেকে বাইকটা রান করান, তাহলে আপনার হাফ ক্লাসে বাইক চালানো হবে। তো ভিউয়ার্স, আপনি দেখবেন যে আপনার হাফ ক্লাসে বাইক চালানো পড়ছে কিনা। হাফ ক্লাসে যদি বাইক চালানো পড়ে তাহলে এটা পরিহার করবেন এবং আপনার ক্লাস যে ফ্রি প্লে, অর্থাৎ আপনার 15 থেকে 20 মিলিমিটার যে ফ্রি প্লে থাকবে ক্লাসের ফ্রি প্লে, এই ফ্রি প্লেটা রাখবেন। ক্লাস লিভারের যে ফ্রি প্লে, এই ফ্রি প্লেটা যদি সঠিক না থাকে, অর্থাৎ একেবারে যদি ক্লাস টাইট থাকে, অর্থাৎ ধরলেই ক্লাস কাজ করে এমন যদি থাকে, সেক্ষেত্রে আপনার ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনি ক্লাস ফ্রি প্লে রাখবেন, তাহলে আপনার বাইকের ক্লাস নষ্ট হবে না। হাফ ক্লাসে বাইক চালানো এবং ক্লাস ফ্রি প্লে যদি সঠিক থাকে, তাহলে আপনার ক্লাস নষ্ট হওয়ার আর কোনো কারণ নেই। এই 2টা জিনিস মেনে চললে আপনার বাইকের ক্লাস প্লেট আশা করি আর নষ্ট হবে না। আশা করি উত্তরটি পেয়ে ভিউয়ার্স। এরপরে একজন প্রশ্ন করছেন যে ভাইয়া আমার বাইকের রেডি পিক আপ কমে গেছে, রেডি পিক আপ আগের মতো আর পায় না। ভিউয়ার্স, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাইকের রেডি পিক আপ কমে যাওয়ার কারণ কি। তো ভিউয়ার্স, বাইকের রেডি পিক আপ কমে যাওয়ার কয়েকটা কারণ আছে। তার ভিতরে প্রথমত কারণ আমি বলবো যে আপনার বাইকের উৎপাদিত শক্তি যদি চাকায় ঠিকভাবে না পৌঁছায়, তাহলে তো আপনার রেডি পিক আপ বাড়বে না। অর্থাৎ ইঞ্জিন শক্তি উৎপাদন করতেছে, কিন্তু সেই শক্তিটা চাকা পর্যন্ত সঠিক পৌঁছাচ্ছে না। অর্থাৎ আপনার ইঞ্জিন যদি 100% শক্তি উৎপাদন করে, সেই শক্তিটা যদি আপনার 100% চাকায় না পৌঁছায়, তাহলে রেডি পিক আপ তো পাবে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই প্রথমত কারণ হলো আপনার বাইকের চেন ফ্রিপেলের দেখবেন যে বেশি হয়ে গেছে, অর্থাৎ আপনার চেনটা লুজ হয়ে গেছে বা আপনার চেন স্প্রকেট হয়ে গেছে। তো এটা দেখবেন যে আপনার বাইকের চেন ফ্রিপেলে সঠিক আছে কিনা, অর্থাৎ বেশি হয়ে গেছে না। চেন ফ্রিপেলে লাগবেন 1 ইঞ্চি, অর্থাৎ আপনার তলা থেকে দেখবেন যে 1 ইঞ্চি মুভ করবে। 1 ইঞ্চি যদি মুভ করে তাহলে বুঝবেন যে আপনার চেন ঠিক আছে। ওর বেশি যদি হয়ে যায় তাহলে চেনটা টাইট দিবেন। চেন টাইট দেওয়ার পরে আপনি দেখবেন যে চেন স্প্রকেটের দাগগুলো ক্ষয়ে গেছে কিনা, সঠিক আছে কিনা। এগুলো যদি সঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, কার্বোরেটরটাই যদি বাইক হয়ে থাকে তাহলে কার্বোরেটরটা ক্লিন করাবেন, এবং স্পার্ক প্লাগ পরিবর্তন করবেন। কার্বোরেটর ক্লিন করবেন এবং স্পার্ক প্লাগ পরিবর্তন করবেন এবং ভালভ অ্যাডজাস্টমেন্ট সঠিক করবেন। এবং এই কয়েকটা করার পরে যদি আপনি বাইকের রেডি পিক আপ বেশি না পান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, দেখতে হবে আপনার চাকার ফ্রি পেলে সঠিক আছে কিনা। যদি আপনার ডিস্ক ব্রেক হয়, ডিস্ক ব্রেক বা ড্রাম ব্রেকে কোনো রকম বাধার সম্মুখীন হচ্ছে কিনা, যে বাধার সম্মুখীন যদি হয় তাহলে সেগুলো ফ্রি পেলেগুলো সঠিক করতে হবে। অর্থাৎ অনেক রকম ত্রুটি হতে পারে। তো মূল কারণ হলো আপনার চেন এবং আপনার কার্বোরেটর ক্লিন, এয়ার ফিল্টার পরিবর্তন এবং আপনার স্পার্ক প্লাগ। তো স্পার্ক প্লাগ পরিবর্তন করবেন, এয়ার ফিল্টার পরিবর্তন করবেন এবং আপনার চেন অ্যাডজাস্টমেন্ট সঠিক করবেন এবং কার্বোরেটর ক্লিন করবেন। আর যদি ইএফআই সিস্টেম হয় তাহলে আপনি ফুয়েল ইনজেকশনটা ক্লিন করে নেবেন, তাহলে আপনি বাইকের রেডি পিক আপ ভালো পাবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বাইকের টুকিটাকি সমস্যা সম্পর্কে, অনেক টুকিটাকি সমস্যা হয়ে থাকে, তো সেই সমস্যা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনার নিজের বাইকে যদি কোনো প্রশ্ন থাকে যে না আমার বাইকে এই সমস্যা হচ্ছে বা এমন ধরনের জানার যদি কোনো ইচ্ছা থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই সম্পর্কে জানতে চাই। আমি আপনাদেরকে অবশ্যই প্রশ্নের উত্তরটা দিব এবং যতটুকু আমার জানা আছে ততটুকু আপনাদেরকে আমি জানাবো।
তো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।